20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে এত শোরগোল কেন? এই ইতিহাস ইজ আনকমফোর্টেবল ফর মেনি। 58টা ভোটের মধ্যে তো একটা মাত্র ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নিশ্চয়ই। তাহলে আপনারা কি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে তুলে ধরে? তিনি বিধায়কদের অ্যাপিল করেছিলেন যে আপনারা হিন্দু হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে ভোট দিন। ওই একটা ভোট দেখলে হবে না, ওই একটা ভোট ব্যক্তির একটা ভোট ছিল, বাট ইট ওয়াজ শ্যামাপ্রসাদ মুখার্জি। 42-এ নজরুল তাকে একটি চিঠি লিখেছিল, খুব মর্মস্পর্শী সেই চিঠি। যারা শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে, আমি বলি সেই চিঠি বিলি করে তাদেরকে পড়ানো উচিত, চোখে আঙুল দিয়ে পড়ানো উচিত। আমরা শুনেছি মোরা এক বৃন্তে দুটি কুসুম, সেখান থেকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হলো। বাঙালি হিন্দুদের জেনোসাইড যদি বলা যায়, সেই ছিল প্রথম বাঙালি হিন্দুদের জেনোসাইড। শ্যামাপ্রসাদের বাংলায় পদ্ম ফোটাতে এতটা সময় লেগে গেল কেন? শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? অস্বাভাবিক মৃত্যু। যোগমায়া দেবী কাঁদতে কাঁদতে বিধান রায়কে বললেন যে বিধান, তুমি থাকতে আমার শ্যামা ভুল চিকিৎসায় কি করে মারা যায়? কংগ্রেস অ্যাসাসিনেটেড শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতের প্রায় সব রাজ্যেই ফাউন্ডেশন ডে রয়েছে, সব রাজ্যই তাদের রাজ্য দিবস পালন করে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে এত শোরগোল কেন? কিসের এত বিতর্ক? দেখুন, খুব আশ্চর্য লাগে যে সত্যি তাই, যে প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা রাজ্যের একটি ফাউন্ডেশন ডে রয়েছে এবং তারা পালন করে, কিন্তু এই পশ্চিমবঙ্গে এতদিন কোনো ফাউন্ডেশন ডে ছিল না, এটাই কিন্তু অনেকে প্রশ্ন করেন। আমরা করতাম, এবং আমরা 20 জুন বহু বছর ধরে অনেক বাধা বিপত্তি বিরোধ সত্ত্বেও 20 জুন পালিত হতো অ্যাজ ফাউন্ডেশন ডে অফ ওয়েস্ট বেঙ্গল। ওই 20 জুনের মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। ওই 20 জুনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে বলে, এবং এই ইতিহাস ইজ আনকমফোর্টেবল ফর মেনি, এবং সেই জন্য তারা সেই 20 জুনের ইতিহাসকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হোয়াইট ওয়াশ করে দেওয়ার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তারকেশ্বরে এসেছিলেন, তিনি এই কথাটা পরিষ্কার বলেছেন, দ্য অ্যাটেম্প্ট টু হোয়াইট ওয়াশ হিস্ট্রি। पश्चिम बंग दिवस और इसकी भावना को भुलाने की कोशिश हुई। सियासी एजेंडों के कारण इतिहास का व्हाइट वॉश किया गया। যাতে এই ইতিহাস মনে না রাখে মানুষ। কেন 20 জুন, কেন পশ্চিমবঙ্গ, কেন পশ্চিমবঙ্গ দিবস 20 জুন? সেদিনকে ভোটাভুটি হয়েছিল বেঙ্গল অ্যাসেম্বলিতে, লেজিসলেটিভ কাউন্সিল ভোটাভুটি হয়েছিল, এবং একাধারে হিন্দু বিধায়ক যারা ছিলেন তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডাকে, তার চেষ্টায়, তার নিরলস পরিশ্রমের দরুন, তার ডাকে সাড়া দিয়ে তারা সেদিনকে ভোট দিয়েছিলেন অ্যাজ হিন্দুস। কে কোন পার্টিতে বিলং করে সেটা তারা দেখেনি, এবং শ্যামাপ্রসাদ বাবু সেই কথাটাই তাদের অ্যাপিল করেছিলেন, এবং তার পুরো এই বক্তব্য, তার পুরো অবস্থান, এবং সেই সময় হিন্দু মহাসভার অবস্থান, ডক্টর নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, এনসি চ্যাটার্জি ছিলেন সেই সময় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, এবং শ্যামাপ্রসাদ বাবুর একেবারে ক্লোজ পলিটিক্যাল কলিগ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা। হিন্দু মহাসভার অবস্থানই এই ছিল, হিন্দু মহাসভার, এবং সেই সময় শ্যামাপ্রসাদ বাবু তার একেবারে মানে বলা যেতে পারে সেই 47-এর এপ্রিল যখন হিন্দু মহাসভার অধিবেশন হলো তারকেশ্বরে, শ্যামাপ্রসাদ ওয়াজ অথরাইজড টু টেক দিস মুভমেন্ট ফরওয়ার্ড, এবং সেই থেকে শুরু করে বলা যেতে পারে ইন আ সেন্স হি বিকেম দ্য সোল স্পোকসপারসন ফর দি ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। হিন্দু বিধায়করা ভোট দেবে, এবং তারা ভোট দিল পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে, যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে স্বীকৃতি পাবে, এবং সেই পশ্চিমবঙ্গ ভারতের, স্বাধীন ভারতের অভিন্ন অঙ্গরাজ্য হিসেবে আগামী দিনে থাকবে। এই ছিল পরিষ্কার অবস্থান। Hindus also constitute a minority, and if minority rights have to be protected, such rights must affect every minority. এটা যদি ইতিহাস হয় তাহলে আমরা দেখেছি প্রথমে কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে, তারপর দীর্ঘ সময় বামেদের সরকার, তারপর তৃণমূলের সরকার। এই তিনটে সরকারের আমলেই কিন্তু এই ইতিহাসটা এভাবে উঠে আসেনি।
ঠিকই বলেছেন। দেখুন, কংগ্রেসের সরকার বা কংগ্রেসিরা এই ধরনের আচরণ কেন করলো, এটা হয়তো তারাই বলতে পারবে। বর্তমান যে কংগ্রেসের প্রজন্ম, তাদের মধ্যে খুব কমই আছেন, এক দুজন বাদে হয়তো, যারা এই ইতিহাসটা জানে। কিন্তু আমি এখানে অন রেকর্ড বলতে চাইছি, এবং এটা লেখাও রয়েছে অনেক ইতিহাসবিদ যারা, বিশেষ করে দীনেশচন্দ্র সিংহ, ডক্টর নীতিশ সেনগুপ্ত। ডক্টর নীতিশ সেনগুপ্ত তো কংগ্রেসই ছিলেন। তিনি একজন দক্ষ প্রশাসক এবং পরবর্তীকালে একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, কাঁথি থেকে জিতেছিলেন। নীতিশবাবু তার বইতে দি আনমেকিং অফ এ নেশন, বেঙ্গল ডিভাইডেড, সেখানে পরিষ্কারভাবে তিনি এই এপিসোড, তারকেশ্বর, তারপরে রেজলিউশন, ভোটাভুটি, এবং হি হ্যাজ ডান জাস্টিস টু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিজ রোল। শ্যামাপ্রসাদের যে অবদান, সেই কথা নীতিশবাবু পরিষ্কারভাবে লিখে গেছেন। কংগ্রেসিরা তাদের বই পড়ুক, আমাদের বই নাইবা পড়লেন, কিন্তু নীতিশবাবুর বই তো পড়তেই পারেন তারা। কেন করলো না কংগ্রেসিরা, এটা তাদের বিবেকের কাছে এই প্রশ্নটা রাখা উচিত। কিন্তু সেই সময় যখন শ্যামাপ্রসাদ উদ্যোগ নিলেন, শুরু করলেন, জন আন্দোলন শুরু করলেন পশ্চিমবঙ্গ গঠনের, দ্য কংগ্রেস বিপিসিসি, সেই সময় বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটির যারা যারা নেতৃত্ব দিতেন, তারা সবাই এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। উল্লেখযোগ্য ডক্টর বিসি রায়, সুরেন্দ্রমোহন ঘোষ, আমি দুজনের নাম করছি। এবং কেন্দ্রেও সর্দার পটেল পুরোপুরি শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়ালেন এবং বললেন যে হ্যাঁ, বাংলা ভাগ, আইদার দ্য হোল অফ বেঙ্গল মাস্ট বি পার্ট অফ ইন্ডিয়া, না হলে এর ভাগ করো এবং পশ্চিমবঙ্গ গঠন হোক। মহাত্মা গান্ধী, এন্টায়ার কংগ্রেস ওয়ার্কিং কমিটি কেম রাউন্ড টু সাপোর্টিং হিম। এবং এখানে মনে রাখতে হবে যে কিরণ শঙ্কর রায় এবং শরৎ বসু, সুরাওয়ার্ডির সেই প্ল্যান, ইউনাইটেড সভারেন বেঙ্গল, যেটা তারা প্রশ্রয় দিচ্ছিলেন, দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি ডিড নট স্ট্যান্ড বাই দ্যাট। তারা সেন্সার করলেন ডক্টর কিরণ শঙ্কর রায় এবং শরৎ বসুকে, এবং কংগ্রেস কেম অ্যান্ড স্টুড বিসাইড শ্যামাপ্রসাদ ইন সাপোর্ট অফ হিজ ডিমান্ড। তারকেশ্বরে যখন অধিবেশন হলো, রেজলিউশন পাস হলো, তারপরে বেঙ্গল কংগ্রেস অলসো পাসড আ রেজলিউশন ডিমান্ডিং ডিভিশন অফ দ্য প্রভিন্স। বর্তমান কংগ্রেসিরা জানে না, এবং এর অতীতেও যারা কংগ্রেসিরা ছিল, তারা এই নিয়ে কোনো বক্তব্য কোনো দিন রাখেননি। কেন, তাদের মনে হয় যে কংগ্রেস শ্যামাপ্রসাদ ডিমান্ড রাখলেন, তারপর কংগ্রেস এসে সেই ডিমান্ডকে সমর্থন করলেন। হাউ ক্যান দে অ্যাকসেপ্ট যে শ্যামাপ্রসাদ এক ধাপ এগিয়েছিলেন তাদের থেকে, এবং তারা সায় দিলেন। এক, বামপন্থীদের কথা আপনি বললেন, এটা খুব পরিষ্কার ইতিহাস, অঙ্কটা খুব পরিষ্কার। বামপন্থীরা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং তারা সেই সময় জিন্নার পাকিস্তানের দাবিকে তারা সমর্থন করেছিল এবং সক্রিয়ভাবে সমর্থন করেছিল। একটা হচ্ছে প্যাসিভ সাপোর্ট, ইট ওয়াজ নট আ জিন্নার প্যাসিভ। পাকিস্তানের দাবি তো এটাই ছিল যে আলাদা একটা দেশ করতে হবে পাকিস্তান, এবং তার মধ্যে গোটা বাংলা, অবিভক্ত বাংলাকে সে পাকিস্তানে যুক্ত করবে। একদমই তাই, এটাকে একেবারে সমর্থন তাই। করেছিল বলছেন। সমর্থন করেছিল। তারা বলেছিল আমরা বাংলা ভাগ চাই না, কিন্তু আমরা চাই সম্পূর্ণ অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। শুধু তাই নয়, তারা দীর্ঘকাল ধরে, জিন্না যেদিন পাকিস্তান দাবি রাখলেন, তারপর থেকে এই বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এবং অজস্র তথ্য এবং নথি রয়েছে। আমি অনেককে বলছি আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ে আমাদের কথাগুলোর কাউন্টার করুন। তথ্য নথি রয়েছে যেখানে বামপন্থীরা মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে পাকিস্তান এর সমর্থনে সেমিনার, কনফারেন্স, পদযাত্রা, জনসভা এবং প্যামফ্লেট ছাপানো পর্যন্ত অবিভক্ত বাংলা জুড়ে তারা করেছে, চিটাগং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত, এবং দিনের পর দিন, মাসের পর মাস তারা করেছে। এবং তারাই সেই বিখ্যাত স্লোগানটাও, মানে কুখ্যাত স্লোগান দিয়েছিল, বিখ্যাত বলা যায় না, কুখ্যাত স্লোগান দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কেন, ওয়াই? এই এক্সপ্লেনেশনটা তারা দিক একবার বামপন্থীরা। এবং ওই অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছিল, সিপিআই, আমরা করিনি, সব একেবারে এক। তারা ওই কিছু ওই চুলচেরা বিশ্লেষণ করে এদিক ওদিক হয়েছে, বাট আদতে তারা মানসিকতায় দে আর অল সেম। সো ইট ইজ, ইতিহাসে এটা নথিভুক্ত হয়ে আছে যে বামপন্থীরা জিন্নার পাকিস্তান দাবিকে সমর্থন করেছিল, সক্রিয়ভাবে সমর্থন করেছিল। এই কন্ট্রিবিউশনটা তারা কিন্তু এড়াতে পারবে না। ইট ইজ দেয়ার, ইট ইজ রেকর্ডেড ইন হিস্ট্রি। আপনি বামপন্থীদের, সেই জন্য তারা হয়তো এই ইতিহাসটাকে তারা সম্পূর্ণভাবে হোয়াইট ওয়াশ করে দিতে চাইছিলেন। সরি। আর তৃণমূল আমলে পড়াশোনা নেই তো, পড়াশোনা ছিল না,
তৃণমূল পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ না, হঠাৎ দিবস করে। হিসেবে তাও আবার ভেবে দেখবেন যে 15 বছর তারা ক্ষমতায় ছিল, 13 বছরে গিয়ে 13তম বছরে গিয়ে হঠাৎ তাদের মনে হলো পয়লা বৈশাখকে আমরা ফাউন্ডেশন ডে হিসেবে গ্রহণ করব। বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে। সেই পয়লা বৈশাখ দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই। কেন কেন এই যে 15 বছর নিরন্তরভাবে বিজেপির দিক থেকে এবং আমাদের বিচার পরিবারের দিক থেকে নিরলসভাবে নিরন্তরভাবে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ দিবস যে উদযাপিত হতো, মানুষের মধ্যে একটা সাড়া ফেলতে আরম্ভ করেছিল এবং সেই জন্যে 13তম বছরে গিয়ে তাদের মনে হলো যে আমরা একটা ওই পশ্চিমবঙ্গ দিবস করব, কিছু একটা করে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখকে ঘোষণা করলো। এটা একটা, পড়াশোনা ছিল না। দ্বিতীয় হচ্ছে তারাও তো এই আনকমফোর্টেবল ইতিহাসের একটি পার্ট। কেন যে ধরনের তোষণের রাজনীতি প্র্যাকটিস করা হতো এবং তৃণমূল আমলে গত 15 বছরে এই পশ্চিমবঙ্গের যে ধরনের সাম্প্রদায়িক অবস্থা তারা একটি ক্রিয়েট করেছিল, যে সব কিছু ছুট একটি সম্প্রদায়ের জন্যে, ঠিক এই ধরনের পরিস্থিতি কিন্তু মুসলিম লীগের জামানায় অবিভক্ত বাংলায় তৈরি হয়েছিল। এবং সেই জন্যে তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন হিসেবে পালন করত, তাহলে সেই বাংলা ভাগের ইতিহাস পরিবেশন করতে হতো। কে প্রথম সারির নেতা ছিল যিনি এই একটি মানে আন্দোলন শুরু করে সক্রিয়ভাবে বাঙালি হিন্দু ত্রাতা হিসেবে উঠে এসেছিলেন, শ্যামাপ্রসাদ, তার নাম নিতে হতো। যারা সুরাওয়ার্ডিকে পুজো করে তারা শ্যামাপ্রসাদের নাম নেবে কি করে? নিতে পারবে না। সেই জন্য তারা করেনি। এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে পুরো মানে যে পরিস্থিতি, তো আপনি ভেবে দেখুন যে 37-38 সালে বঙ্কিমের যখন শতাব্দী, ঋষি বঙ্কিমের শতাব্দী পালন হচ্ছিল, তখন এই বাংলায়, অবিভক্ত বাংলায় মুসলিম লীগ সেই শতাব্দী পালনের বিরোধিতা করেছিল। মুসলিম লীগ প্রকাশ্যে আনন্দমঠের বই প্রকাশ্যে কলকাতার রাজপথে ফেলে সেখানে বনফায়ার, সেই বই জ্বালিয়েছিল এবং রেজাউল করিম তার নিন্দা করে, সেই নিন্দা করে কঠোরভাবে তিনি লিখেছিলেন যে বন্দে মাতরমের বন্যী উৎসবের তিনি মানে বিরোধিতা করছেন এবং কেন করছেন রেজাউল করিম লিখেছিলেন। আপনি দেখবেন রেজাউল করিমের বই বঙ্কিমচন্দ্র এবং মুসলমান সমাজ পাবেন না, ইটস আউট অফ প্রিন্ট। কেন বামপন্থীরা কেন সেটাকে তারা রিপ্রিন্ট করেনি? তৃণমূল কংগ্রেসের সরকার কেন রিপ্রিন্ট করেনি? রেজাউল করিম উনি তো হিন্দু ছিলেন না, মুসলমান ছিলেন। করেনি এই কারণে, কেন তিনি সেখানে এমন এমন কথা বলে গেছেন যে কথা আজকের দিনেও নাড়া দেয় এবং সেই কথাগুলো আজকের দিনে খুব প্রযোজ্য। এই পশ্চিম বাংলার ক্ষেত্রে বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, ঋষি বঙ্কিমের ঐতিহ্যর ক্ষেত্রে আমরা সেগুলো, তার বই বিলি করি, আমরা তাকে কোট করি, আমরা তার বই রিপ্রিন্ট করে বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিই। এই হলো অবস্থা। সেই জন্য তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি, বিকজ দে ওয়ার ভেরি আনকমফোর্টেবল। শ্যামাপ্রসাদের নাম কিভাবে নেবে? এবং তারা তো, আপনার মনে আছে যে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবঙ্গের নাম বদলে দিতে তৎপর হয়েছিল এবং আমরা সেটাকে আটকেছিলাম। কেন্দ্রে আটকানো হয়েছিল, রাজ্যে আটকানো হয়েছিল যে কোনো মতেই, ভাগ্যিস আমাদের কেন্দ্রের সরকার ছিল, কোনো মতেই নাম পরিবর্তন হবে না। তার পেছনে একটি অভিসন্ধি ছিল, দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি বিহাইন্ড ইট। কেননা পশ্চিমবঙ্গকে আবার বঙ্গপ্রদেশ বা পশ্চিমবঙ্গকে আবার বাংলা করে দিলে এই অতীতের ইতিহাস আগামী প্রজন্ম ভুলে যাবে। এবং আমরা অন্যদিকে বলছি যে বঙ্গ ছিল, বঙ্গপ্রদেশ ছিল, অনেকে বাংলাদেশ বলতো সেই সময়। এবং সেই অবিভক্ত বাংলা কেন পশ্চিমবঙ্গ হলো, এই ইতিহাস কোনো দিন আমরা ভুলতে পারি না। এই ইতিহাসটাই আপনার থেকে বিশদে জানবো। যেটা আমার বলতে ইচ্ছে করছে যে আমরা শুনেছি মোরা এক বৃন্তে দুটি কুসুম, সেখান থেকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হলো। এটা কেন হলো? কোন প্রেক্ষাপটে হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম হলো? এই ইতিহাসটা যদি আপনি একটু বিশদে বলেন। ইতিহাস তো, এই ইতিহাস সেই সময় একটা খুব পরিষ্কার পরিকল্পনা ছিল। যে আপনি যে কবিকে কোট করলেন, সেই কবির জীবনে আপনি দেখবেন কাজী নজরুলের যখন খুব শরীর খারাপ 42 সালে, সেই সময়
কোনো মুসলিম নেতা তার সাহায্য করেননি, এবং তার খুব প্রচণ্ডভাবে তার মানে শারীরিক অবস্থা খুব খারাপ। একমাত্র শ্যামাপ্রসাদ এসে তার পাশে দাঁড়িয়েছিলেন, তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সেই চিকিৎসার ব্যয়ভার তিনি বহন করেছিলেন। এবং মধুপুরে তাদের যে বাড়ি ছিল, মধুপুরে স্যার আশুতোষ যে একটি করেছিলেন, একটা কান্ট্রি হাউস বলা যায়, সেখানে তাকে নজরুলকে দীর্ঘ প্রায় 2 মাস রেখে যাতে তিনি তার শুশ্রূষা করা এবং তিনি রিকভার করতে পারেন করেছিলেন। এবং পরবর্তীকালে 42-এ নজরুল তাকে একটি চিঠি লিখেছিল, খুব মর্মস্পর্শী সেই চিঠি। যারা শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে, আমি বলি সেই চিঠি বিলি করে তাদেরকে পড়ানো উচিত, চোখে আঙুল দিয়ে পড়ানো উচিত। এবং নজরুল লিখছেন সেখানে প্রথম বা দ্বিতীয় পংক্তিতে যে আপনি যদি আমার এই ব্যবস্থা না করতেন, আমিও কবি মধুসূদনের মতন হাসপাতালে মারা যেতাম। এই কথা তিনি লিখলেন। এবং পরবর্তীকালে তিনি চিঠির পরে তিনি শেষে লিখছেন যে আপনার প্রতি আমার মানে আপনার নির্ভীকতা, আপনার শৌর্য, আপনার কম্প্যাশন, অসাধারণ চিঠিটা আমার পরমাণুতে ঢুকে আছে। আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একদিন আমরা এই দেশকে স্বাধীন করব, এবং সেই দিন বাঙালির আপনাকে এবং সুভাষবাবুকে প্রথম মনে করবেন, বাঙালি মনে করবে, এবং আপনাদের প্রতি বাঙালি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। কাজী নজরুল লিখেছেন শ্যামাপ্রসাদকে। এই চিঠি কেন পড়ানো হয় না? এই চিঠি কেন কোনোদিন পাবলিক, আমরাই সেই চিঠি লিখতাম, নিজেদের লেখায় উদ্ধৃত করতাম, বক্তৃতায় উদ্ধৃত করতাম, বিকজ ইট ওয়াজ আনকমফোর্টেবল। ওই চিঠি পড়লে তো তাহলে তো শ্যামাপ্রসাদ কমিউনাল স্ট্যাম্প সাম্প্রদায়িক হলেন না। এবং সেই জন্যে সেই সময় আপনি যদি দেখেন যে মুসলিম লীগের পরিষ্কার পরিকল্পনা ছিল, ফ্রেডরিক বারোস ছিল বাংলার লাস্ট ব্রিটিশ গভর্নর, এবং ফ্রেডরিক বারোস এবং মুসলিম লীগের একটি প্ল্যানই ছিল যে পাকিস্তানের দাবি যেই আরও জোরালো হবে, ইউ হ্যাভ টু মেক শিওর যে পুরো বাংলা ইনক্লুডিং ক্যালকাটা যাতে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এবং তার জন্য একটি পথ ছিল যে এখানে এমন একটি ওই ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান হোক যে হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে আইদের ছেড়ে চলে যাবে, এই বাংলা তারা খালি করবে, কিংবা তারা মেনে নেবে। কেন 45% মুসলিম হিন্দু ছিল সেই সময়, 55% মুসলিম, 55% মুসলিম। আইদার দে উড অ্যাকসেপ্ট টু বি সেকেন্ড ক্লাস সিটিজেন্স ইন বেঙ্গল, একেবারে ভয়ভীত হয়ে তারা হাত জোর করে করজোড়ে জানু হয়ে নতমস্তক হয়ে ঠিক করবে যে আমরা মুসলিম লীগের রুলে থাকবো, কিংবা তারা ছেড়ে চলে যাবে। ওটা একটা এক্সপেরিমেন্ট তারা চেষ্টা করেছিল। এবং সেই ডাইরেক্ট অ্যাকশন ক্যালকাটা কিলিংয়ের পর শ্যামাপ্রসাদ বাবু এবং তার যারা অন্যান্য যারা সেই সময় যারা বাংলার চিন্তাবিদ মনীষীরা ছিলেন, তারা ঠিক করলেন যে না, এইভাবে থাকা যাবে না। আমাদের একটি ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের সব, আমাদের যে একটা রিচ কালচারাল লেগেসি, আমরা যে এত বিশাল একটি 45% জনসংখ্যা এই প্রদেশের, আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে যদি আমরা বাঁচতে চাই। 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন। কি হয়েছিল সেদিনকে কলকাতায়? না, সেদিনকে আমি মৃদু হাসলাম বামপন্থীদের কথা ভেবে। জ্যোতিবাবু একটি অদ্ভুত, মানে তাকে আমরা সবাই মানে সেই অর্থে শ্রদ্ধা করি, তিনি ধরুন 25 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি ইতিহাসের কথা বলছি। আমি জ্যোতি বসু বা জ্যোতিবাবু ব্যক্তি হিসেবে আমি কোনো টিপ্পণী করছি না, কোনো মন্তব্য করছি না। জ্যোতিবাবু বলেছিলেন যে আমরা মুসলিম লীগের হাতে, মুসলিম লীগকে মানে বন্ধ লাগু করতে, যেখানে সম্ভব সেখানে বন্ধ লাগু করতে তাদের সাহায্য করব, এবং যেখানে সম্ভব তাদেরকে তাদের বিরোধিতা করব। অর্থাৎ বামপন্থীরা চিরকালই সেই দিন যেদিন মুসলিম লীগ বন্ধ ডাকলো ডাইরেক্ট অ্যাকশন, সেদিন বামপন্থীদের অবস্থানও খুব একটি ধোঁয়াশার অবস্থান ছিল, এবং তারা মুসলিম লীগের সমর্থন করেছিল, আবার নিজেদেরকে বাঁচিয়ে রাখার তাগিদে, নিজেদেরকে পলিটিক্যালি সার্ভাইভ করার তাগিদে তারা এমন অবস্থান মাঝে মাঝে নিচ্ছিল যে মানুষ ভাববে যে তারা মুসলিম লীগের বিরোধিতা করছে। একটা অদ্ভুত ধোঁয়াশার তাদের একটি পরিস্থিতি ছিল। এবং এই ডাইরেক্ট অ্যাকশন সেই 16 অগস্ট 1946 কলকাতাকে একেবারে একটি অগ্নিকুণ্ডে পরিণত করেছিল, এবং বাঙালি হিন্দুদের জেনোসাইড যদি বলা যায়, সেই ছিল প্রথম বাঙালি হিন্দুদের জেনোসাইড। যেভাবে সুপরিকল্পিতভাবে সুরাওয়ার্ডি একেবারে আর্মিকে ডিলে করেছিল, আর্মিকে ডাকার, পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়েছিল,
এবং খুব সুপরিকল্পিতভাবে মুসলিম লীগের যারা আর্মড রাজাকার যারা ওই লড়কে লেঙ্গে পাকিস্তান সেই স্লোগান দিতে দিতে তারা কলকাতার রাজপথে গিয়ে নরসংহার শুরু করেছিল। একদিন দুদিন পর যখন হিন্দু সমাজ সংগঠিত হয়ে রিট্যালিয়েট করলো, তখন সুরাবর্ডি বেগতিক দেখে সুরাবর্ডি তখন পুলিশকে সক্রিয় করে, আর্মিকে সক্রিয় করে তখন পথে নামালো এবং কাউন্টার করেছিল হিন্দুরা। কিন্তু সেই দিন শ্যামাপ্রসাদ বাবু প্রতিজ্ঞা করেছিলেন যে না, এদের সাথে থাকা যাবে না। তারপরে হয়ে গেল নোয়াখালী, তারপর হলো নোয়াখালী, লক্ষ্মী পুজোর রাতে নোয়াখালী। এবং আপনার মনে আছে যে যখন ঢাকাতেও দাঙ্গা হয়েছিল, সেই সময় রমেশবাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওই সিঙ্গল ইঞ্জিন এয়ারক্রাফট করে শ্যামাপ্রসাদ বাবু গিয়ে ঢাকায় অবতরণ করেছিলেন। এবং রমেশবাবুর সেই বিখ্যাত, জানি না এখনও মানুষ হয়তো পড়েন অনেকে, আমি তো পড়ে খুব উপকৃত হয়েছিলাম, এখনও পড়ি, রমেশবাবুর সেই বিখ্যাত তার স্মৃতি, জীবনের স্মৃতিদ্বীপে একটা পুরো সম্পূর্ণ অধ্যায়ের অনেকটা রয়েছে, যেখানে তিনি এই শ্যামাপ্রসাদ বাবু কীভাবে ঢাকায় এসেছিলেন, কিভাবে কমিশনার তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিভাবে শ্যামাপ্রসাদ সেই ঢাকায় নেবে ঘন্টার পর ঘন্টা। তিনি বলেছিলেন যে আমি এগোতে না পারলে আপনারা আমাকে অ্যারেস্ট করে কলকাতায় ফেরত পাঠান। অ্যারেস্ট করার তাদের সাহস ছিল না। তিনি রমেশবাবুর বাড়িতে থেকে সেই ঢাকার দাঙ্গা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে সেখানে হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জুগিয়ে যতদিন না দাঙ্গা শান্ত হলো, এবং ঢাকার নবাবের প্রাসাদে গিয়ে তিনি বসে সেখানে তার জীবন ঝুঁকি নিয়ে তিনি সেখানে গিয়ে তার সাথে বসে কথাবার্তা বলে যতক্ষণ না সেখানে দাঙ্গা থামলো তিনি বেরোলেন না ঢাকা থেকে। এই ছিল তার নির্ভীকতা। এবং সেইভাবে তিনি 46-এর পর ঠিক করলেন যে না, আমাদের নিজেদের হোমল্যান্ড না থাকলে উই উইল নট বি এবল টু সার্ভাইভ অ্যাজ এ রেস, অ্যাজ বেঙ্গলি হিন্দুস। মানে এই ঘটনাটাই ট্রিগার করেছিল অনেকটা পরিষ্কারভাবে এই ঘটনা। তার আগে তিনি নিজেও বলেছেন যে তার আগে হিন্দু মহাসভার এবং তার অবস্থান ছিল যে না, আমরা বাংলা ভাগ চাই না, আমরা বাংলা ভাগ চাই না, এবং আমরা চাই যে সম্পূর্ণ বাংলা ভারতবর্ষে থাকুক। কিন্তু সেই 46-এর দাঙ্গার পর তিনি ঠিক করলেন ইটস নট পসিবল। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাউন্টব্যাটেনকে একটা চিঠি লিখেছিলেন 1947 সালের 23শে এপ্রিল, যেই চিঠিটায় তিনি পয়েন্ট করে করে বুঝিয়েছিলেন যে কেন বাংলা ভাগটা দরকার। যেটায় অন্যতম একটা পয়েন্ট ছিল যে তিনি লিখেছিলেন, জিন্নার পাকিস্তান দাবির পিছনে যুক্তি হলো হিন্দু ও মুসলিম দুই স্বতন্ত্র জাতি, মুসলিমদের জন্য তাদের নিজস্ব স্বতন্ত্র দেশ চাই। তাই যদি হয় তাহলে বাংলার 2,60,00,000 হিন্দুও বলতে পারেন যে তাদের মুসলিম রাষ্ট্রে বাস করতে বাধ্য করা চলবে না। তারপরের আরেকটা পয়েন্টে তিনি লিখেছিলেন, যদি মুসলিমরা ভারতের জনসংখ্যার 24% হয়ে পৃথক দেশ দাবি করতে পারে, তাহলে বাংলার 45% হিন্দু নিশ্চয়ই এমন এক সংখ্যালঘু গোষ্ঠী যাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাকিস্তানে থাকতে বাধ্য করা যায় না। এই পয়েন্টগুলোই কি, এই চিঠিটাই কি ঠেলা ঘুরিয়ে দিল? অকাঠ্য একেবারে। আমি যারা শ্যামাপ্রসাদ বাবু, বিশেষ করে বামপন্থীরা, এবং আপনি দেখবেন যে মুসলিমরা যারা তার বিরোধিতা করে তারা তো একটি ধার্মিক অবস্থান থেকে বিরোধিতা করে। আমি সেই বিরোধকে কোনো রকম আই ডোন্ট টেক কগনিসেন্স অফ দ্যাট, তারা করবে। কিন্তু আপনি দেখবেন বামপন্থী বাঙালি হিন্দু বামপন্থী শ্যামাপ্রসাদের বিরোধিতা করে, এবং তারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চিরকাল শ্যামাপ্রসাদের বিরোধিতা করে গেছেন। বামপন্থী বাঙালি হিন্দু বামপন্থী, তারা নিজেদেরকে হিন্দু বলে না অবশ্য অনেকে, ইটস অ্যান আইরনি। এই চিঠিটা অকাঠ্য তার আর্গুমেন্ট এখানে, যেভাবে তিনি লিখে গেছেন, যেভাবে তিনি এই পয়েন্টসগুলো উদ্ধৃত করেছেন, এবং এই চিঠি আরও বেশি করে পড়া উচিত যারা শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ গঠনের যে যুক্তি তার বিরোধিতা করেন। উনি সব সেই যুক্তির, কেন তিনি সেই যুক্তিগুলো দিয়েছেন তার উত্তর এই চিঠিতে পাওয়া যায়। অ্যান্ড ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। সত্যি তো, জিন্না যদি মুসলিমরা 24% হয়ে আলাদা দেশ চাইছে, এখানে তো বাংলায় তো তারা হিন্দুরা 45% ছিল। এবং দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। প্রথমবার প্রকাশ্যে একটি জাতীয় স্তরে গভর্নর জেনারেলের কাছে এই ধরনের যুক্তিসম্পন্ন একটি চিঠি যায়, অবস্থান বাঙালি হিন্দুর পক্ষে এই চিঠিটা
পাঠানো হয়, তিনি লেখেন। এবং এরপরেই কিন্তু পুরো বিষয়টা ঘুরে যায়, বিকজ দে ওয়াজ নো আর্গুমেন্ট আগেনস্ট দিস। তারপরে সুরাবাডি কি করলেন? কেন সুরাবাডি বুঝলেন যে এই চিঠির যে যে পয়েন্টসগুলো, যে যুক্তি শ্যামাপ্রসাদ বাবু দিয়েছেন, সেগুলো সবগুলোই কিন্তু স্বীকৃতি পাবে, এবং সেই অনুযায়ী যদি রাজনীতি ঘুরে যায়, জিন্না তখন ওই ইউনাইটেড সভারেন বেঙ্গল, অর্থাৎ অবিভক্ত সার্বভৌম বঙ্গপ্রদেশ, যে বাংলা যাবে না আপনার ভারতবর্ষেও পাকিস্তানেও একটা আলাদা দেশ হিসেবে তার অবস্থান থাকবে। এবং আবুল হাশেম, অমলেন্দুবাবু, বিখ্যাত ইতিহাসবিদ অমলেন্দুবাবু তার এই স্বাধীন বঙ্গদেশ যে বই লিখেছিলেন, সেই বইতে তিনি আবুল হাশেমকে অনেক কোট করেছেন, সুরাবাডিকেও কোট করেছেন। সেখানে ওই পুরো আর্গুমেন্টগুলো তিনি দিয়েছেন, যে তারা সেই সময় হঠাৎ করে আবার ওই একই বৃন্তে দুই কুসুমের ন্যারেটিভ সুরাবাডি এবং আবুল হাশেম ফেরত আনতে আরম্ভ করলেন। যারা ওই জিন্নার আনন্দমঠ, যারা ঋষি বঙ্কিমের আনন্দমঠ জ্বালিয়েছিলেন, তারাই আবার বলতে আরম্ভ করলেন বাঙালি হিন্দুকে, যে তোমাদের এবং আমাদের ভবিষ্যৎ এক হলে এক প্রকাণ্ড ভবিষ্যৎ আমাদের সামনে, আমরা ভাগ চাই না, কেন তোমরা ভাগ চাইছো, আমরা একসাথেই অবস্থান করব, একসাথেই এগিয়ে যাব। হঠাৎ করে এই দুজন মিলে তারা শুরু করলেন এই ন্যারেটিভটা, এবং সেই ন্যারেটিভে তারা তাদের পাশে পেলেন কিরণ শঙ্কর রায়, কংগ্রেসের খুব মানে পাওয়ারফুল নেতা সেই সময়, এবং শরৎ বসুকে। শরৎবাবু সেই সময়টা যে কোনো কারণে হোক, হি হ্যাড ফ্লোন অ্যালং উইথ দিস আর্গুমেন্ট। আমি আবার সেইখানে শরৎবাবুর এমন একটি তার প্রেজেন্স বাংলার ইতিহাসে, আমরা সেই প্রেজেন্সকেই মনে রাখি, তাকে স্মরণ করি সেই হিসেবেই, এবং তিনি একসময় বাংলার রাজনীতিতে তার যে অবদান ছিল, আমরা তাকে সেইভাবেই স্মরণ করি। এটা দিস ইজ অ্যান অ্যাবারেশন। সুরাবাডি পুরো পুশ করলো এই ন্যারেটিভটাকে, ইউনাইটেড সভারেন বেঙ্গল, একেবারে দিল্লি থেকে শুরু করে বাংলা তিনি ক্যানভাস করতে আরম্ভ করলেন। জিন্নার একেবারে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মদতে তিনি করতে আরম্ভ করলেন, এবং তারা দেখলেন যে মুসলিম লীগ ওয়াজ এ মেজরিটি ইন আনডিভাইডেড বেঙ্গল, 55% আপনি বললেন, এবং তাদেরই সরকার, অর্থাৎ ইউনাইটেড সভারেন বেঙ্গল। গান্ধীজিকে কথাটা বলা হলো। সর্দার প্যাটেল প্রথম থেকে এর বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যে না, বাংলার ভবিষ্যৎ ভারতের থেকে পৃথক থেকে তার কোনো ভবিষ্যৎ নেই, অ্যাজ অ্যান আইসোলেটেড এক্সিস্টেন্স বাংলার নেই। এইগুলো সব দাবি তোলা হচ্ছে নিজস্ব কারণে, এবং এই দাবিগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে নস্যাৎ করতে হবে। সর্দার প্যাটেল ওয়াজ ভেরি ক্লিয়ার, ওনার একটা ক্রিস্টাল ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ছিল ইনি, এবং সেই জন্যে বাঙালির তার প্রতিও, মানে সর্দার প্যাটেলের নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যাই ডিফারেন্সেস থাকুক না কেন অতীতে, কিন্তু এই প্রেক্ষাপটে বাঙালিরও তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, যে তিনিও সম্পূর্ণভাবে এই শ্যামাপ্রসাদের এই দাবিকে সমর্থন করেছিলেন। গান্ধীজিও সমর্থন করেছিলেন পরবর্তীকালে, এবং গান্ধীজি ডেকে পাঠিয়েছিলেন শ্যামাপ্রসাদকে। কলকাতায় তাদের বৈঠক হয়েছিল, কথাবার্তা হয়েছিল। গান্ধীজিকে শ্যামাপ্রসাদ বলেছিলেন যে আপনি কি ভাবতে পারেন যে আপনি কি সমর্থন করবেন বেঙ্গল সেপারেট ফ্রম ইন্ডিয়া? গান্ধীজির চোখে জল এসে গেছিল তখন। বলেছিলেন যে তুমি আমাকে এই প্রশ্ন করছো, তুমি তো আমাকে চেনো, ইউ আর আস্কিং মি দিস কোয়েশ্চেন বলে এইরকম একটি তাদের বৈঠক হয়েছিল। এবং সেখানে শ্যামাপ্রসাদ গান্ধীজিকে বলেছিলেন, তিনি যখন সুরাবাডির এই ইউনাইটেড সভারেন বেঙ্গলের কথাটা গান্ধীজি পারলেন, শ্যামাপ্রসাদ বলেছিলেন খুব ভালো কথা, কিন্তু সুরাবাডিকে আপনি একটা মুচলেকা দিতে বলুন, আস্ক হিম টু গিভ অ্যান আন্ডারটেকিং, যে এই যে ইউনাইটেড সভারেন বেঙ্গল গঠিত হওয়ার পর তার তো অ্যাসেম্বলিতে তো তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে মুসলিম লীগের, তিনি এই ইউনাইটেড সভারেন বেঙ্গল গঠন করার পর তিনি কি একটা আন্ডারটেকিং দেবেন যে তিনি পরবর্তীকালে কোনো দিন সেই ইউনাইটেড সভারেন বেঙ্গলকে তার সংখ্যাগরিষ্ঠতার বলে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেবে না? জিন্না ওয়াজ কট, সুরাবাডি ওয়াজ কট, হি ওয়াজ কট অফ গার্ড। শ্যামাপ্রসাদ খুব তুখোড় ছিলেন, এবং সেই জন্য ফ্রেডরিক বারোস বলেছিলেন যে মোস্ট আনস্ক্রুপুলাস পলিটিশিয়ান। আমি তো বলি যে ব্রিটিশ একজন গভর্নর যদি একজন ভারতীয় রাজনেতাকে আনস্ক্রুপুলাস বলে, ইট ইজ এ ব্যাজ অফ অনার। এবং বামপন্থীরা বলে যে ওনার তো একটা ভোট ছিল, কংগ্রেসীরা। আমি ওটাতেই আসছিলাম যে 1947 সালের 20শে জুন সেদিন কার্যত 3টি অধিবেশন বসে।
প্রথমটিকে বলা যায় অবিভক্ত বিধানসভা, দ্বিতীয়টিকে কার্যত বলা যায় পশ্চিমবঙ্গ বিধানসভা, যদিও তখনও পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। কেন বলা যায় সেটা বলছি। এবং তৃতীয়টি কার্যত পূর্ববঙ্গ বিধানসভা। প্রথম যেটি অবিভক্ত বিধানসভার অধিবেশন, সেইখানে কি সিদ্ধান্ত হলো? সেখানে সিদ্ধান্ত হলো যে পশ্চিমবঙ্গ হবে না, পুরোটাই বাংলা থাকবে, অবিভক্ত বাংলা, এবং সেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এর পক্ষে ভোট পড়ে 126-90, যেহেতু মুসলিম লীগের বিধায়ক বেশি ছিলেন তাই তাদের পক্ষে ভোটটা বেশি পড়ে, এটাই মুসলিম লীগের দাবি ছিল। এরপর অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির সদস্যদের মধ্যে ভোট হয়, সেখানে সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে, পশ্চিমবঙ্গ থাকবে ভারতে। এর পক্ষে ভোট পড়ে 58-21। এরপর যেসব জেলায় মুসলিম বেশি সেখানে ভোট হয়, তারা ঠিক করেন বাংলা ভাগ হবে না, পুরো বাংলাই পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এর পক্ষে ভোট পড়ে 107-34, অনেকে বলেন 106-35, দুরকম তথ্য পাওয়া যায়। যেটা এর মধ্যে কিন্তু অনেকেই মনে করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হয়েছিল দ্বিতীয় অধিবেশনে, যেখানে 58-21 ভোটে পশ্চিম বাংলা ভাগের দাবিটাকে মেনে নেওয়া হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল। কারণ অবিভক্ত বিধানসভার সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিধানসভার সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিল। পশ্চিমবঙ্গের বিধায়করাই সিদ্ধান্ত নেন যে বঙ্গ বিভাগ করতে হবে, বঙ্গ ভাগ করতে হবে, এবং পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ থাকবে। তৃতীয় অধিবেশনের সিদ্ধান্ত ছিল দ্বিতীয় অধিবেশনেরই অনুসিদ্ধান্ত। কারণ বাংলা ভাগ যদি হয়ে যায়, বঙ্গ বিভাগ যখন হবেই, তখন গোটা বাংলার বদলে কেবল পূর্ববঙ্গই পাকিস্তানের সঙ্গে যাবে, গোটা বাংলা তো পাচ্ছে না। আর দ্বিতীয় অধিবেশনে সিদ্ধান্ত হয়ে গেল যে বাংলা ভাগ হচ্ছে, তাহলে পড়ে থাকলো কি পূর্ববঙ্গ, যেখানে মুসলিমদের সংখ্যার বেশি, সেই অংশটা চলে যাবে পাকিস্তানের সঙ্গে। এই যে 58-21 ভোটটা হলো, এটা নিয়েই কিন্তু বামপন্থীরা বারবার প্রশ্ন তোলেন, এবং অনেকেই প্রশ্ন তোলেন বিজেপি বিরোধীরা, যে এই 58টা ভোটের মধ্যে তো একটা মাত্র ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাহলে আপনারা কি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে তুলে ধরেন? আপনারাই হন না রূপকার। এতদিন ধরে আপনারা ক্লেম করেননি কেন? মানে আমরা যতবার ক্লেম করেছি আপনারা বলতেন, কংগ্রেস বলতো আমরা রূপকার, বামপন্থীরা বলতো আমরা রূপকার, শ্যামাপ্রসাদের তো একটি ভোট ছিল, তোমরা কোথা থেকে হলে রূপকার? ভালো কথা তো। আমার প্রশ্ন এখানে প্রথম হলো যে তাহলে ওয়াই ডিডন্ট দ্য কংগ্রেস অ্যান্ড দ্য লেফট ওন ইট আপ? কমিউনিস্টরা বলতো উই হ্যাভ ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল, কোনোদিন বলেনি, চুপ করে থেকেছে। কংগ্রেস কোনোদিন বলেনি যে তারা চুপ করে থেকেছে। এখন যখন পশ্চিমবঙ্গ দিবস একেবারে সরকারিভাবে অফিসিয়ালি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে, এখন তারা এই কুতর্কগুলো উঠিয়ে আনছে। এতদিন কিন্তু এই কুতর্ক কেউ আনেনি, নোবডি। কোথাও আপনি দেখবেন বামপন্থীরা কোনোদিন বলতো না। আমরা বলছি আপনারাও আসুন না, আপনারাও ক্রেডিট নিন। আমরা তো কংগ্রেসের নাম নিচ্ছি, আমরা বলছি ডক্টর বিসি রায় শ্যামাপ্রসাদকে সমর্থন জানিয়েছিলেন, আমি বলছি সুরেন্দ্রমোহন ঘোষ মধুদা, আমি সুরেন্দ্রমোহন ঘোষের ডাকনামও তার যে মানে যে নামে তিনি পরিচিত ছিলেন সেই নামও বলছি। কংগ্রেসীরা বলতে পারবেন মধুদাকে, আমি যদি বলি মধুদা, তারা বলতে পারবেন সুরেন্দ্রমোহন ঘোষের নাম ছিল মধু ঘোষ? বলতে পারবেন না। কংগ্রেসের ইতিহাস আমরাও পড়েছি, শুধু জয়রাম রমেশ পড়েননি। দে কুড টেক দ্য ক্রেডিট, দে ডিড নট। ঠিকই শ্যামাপ্রসাদ বাবুর একটা ভোট ছিল হিন্দু মহাসভার, এবং সেই জন্য বলছি যে একটু ইতিহাসটা তারা পড়ুক, নথিপত্র পড়ুক, চিঠিপত্র পড়ুক তারা। তাকে তিনি যে ধরনের উদ্যোগ নিয়েছিলেন, তিনি যেভাবে সক্রিয়ভাবে একেবারে হি প্লাঞ্জড ইনটু দি অ্যাকশন ফর ক্রিয়েটিং ওয়েস্ট বেঙ্গল, তিনি মোবিলাইজ করলেন পাবলিক ওপিনিয়ন। মানে আপনি বলতে চাইছেন এই একটা ভোট দিয়ে ওটাকে মাপাটা ঠিক হবে না, শ্যামাপ্রসাদকে মাপতে হবে, শ্যামাপ্রসাদের অবদানকে মাপতে হবে। তিনি কিভাবে মোবিলাইজ করলেন, কনভিন্স করলেন ইনসাইড দি অ্যাসেম্বলি অ্যান্ড আউটসাইড দি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির বাইরে গ্যালপ পোল করেছিল এবং 99% বেঙ্গলি হিন্দুজ ভোটেড ইন ফেভার, এবং তার নথি রয়েছে, তার প্রমাণ রয়েছে। রাতারাতি তো হয়নি, মাসের পর মাস, এই এপ্রিল থেকে শুরু করে জুন, এই 2 মাস, মার্চ মাস থেকে, ইনফ্যাক্ট 17ই মার্চ 1947 বিবৃতি দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওয়াই
বেঙ্গল মাস্ট বি ডিভাইডেড ইন্টু 2 প্রভিন্সেস, মাস্ট বেঙ্গল বি ডিভাইডেড ইন্টু 2 প্রভিন্স, এটা তার প্রকাশ্যে স্টেটমেন্ট ছিল। When we talk about minorities, it is suggested as if the Muslim League represents the only minority in India. But that is not so. There are other minorities. Hindus also constitute a minority, and if minority rights have to be protected, such rights must affect every minority. একটি প্রায় 4 পাতার বিবৃতি তিনি দিয়েছিলেন। তারপর তারকেশ্বর হয় এপ্রিলে, তারপরেই আন্দোলন শুরু হয়, জুন 20-তে ভোটাভুটি হয়। অর্থাৎ মার্চ থেকে জুন এই 3 মাস 4 মাস একেবারে, এবং তার আগে সেই গ্রাউন্ডটা প্রিপেয়ার করা 46-এর পর, কিন্তু অগস্টে 46-এর মঞ্চটা তৈরি করে, মঞ্চটা তৈরি করা, গ্রাউন্ডটা প্রিপেয়ার করা। তো 6 মাস ধরে তিনি যে অবস্থান নিয়েছিলেন, যেভাবে তিনি পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ করেছিলেন, বোথ ইনসাইড দি অ্যাসেম্বলি লেজিসলেটিভ ওপিনিয়ন, আউটসাইড দি অ্যাসেম্বলি পাবলিক ওপিনিয়ন, এবং সেই সময়কার বাংলার মনীষীরা ডক্টর মেঘনাদ সাহা থেকে শুরু করে সুনীতিবাবু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাধা কুমুদ মুখার্জি, রাধা কমল মুখার্জি, পি.আর. ঠাকুর, রাজবংশী নেতারা, অন্যান্য দলিত, যোগেন মণ্ডল বাদে সব যারা দলিত নেতারা ছিলেন, তারা শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের থেকেও এসে তারা দাঁড়িয়েছিলেন তার পাশে। রাতারাতি হয়নি, এবং সেই জন্যে শ্যামাপ্রসাদের একটা ভোট দেখলে হবে না। শ্যামাপ্রসাদ যেভাবে মোবিলাইজ করেছিলেন, এবং ফ্রেডরিক বারোজ ওই জন্য লিখছেন সেখানে, আনস্ক্রুপুলাস পলিটিশিয়ান, তার একটা ভোট, হিন্দু মহাসভার একটাই সিট, একটাই ভোট, কিন্তু যেভাবে তিনি পাবলিক ওপিনিয়ন এবং পুরো কংগ্রেসকে তার পাশে, অন্যান্যদেরকে তার পাশে নিয়ে এসছেন, এটা কিন্তু লক্ষণীয়। এবং শ্যামাপ্রসাদ বাবুর একটাই অ্যাপিল ওয়াজ ভেরি ক্লিয়ার বিধায়কদের। তিনি বিধায়কদের অ্যাপিল করেছিলেন যে আপনারা হিন্দু হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে ভোট দিন। আপনারা কে কোন দলের বিধায়ক সেই দলের কথা না ভেবে, আপনাদের বিচারধারা, আইডিওলজি বা পার্টির প্রোগ্রাম না ভেবে, আপনারা বাঙালি হিন্দু বিধায়ক সেই হিসেবে আপনারা ভোট দিন। বামপন্থীরা তো এই কথাগুলো তাদের বলতে অসুবিধে হয়, কি করে তারা বলবে? সো দিস এন্টায়ার মোবিলাইজেশন শ্যামাপ্রসাদ বাবু করেছিলেন। নাহলে যদুনাথ সরকার, রমেশ মজুমদার, সুনীতিবাবু, এবং একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যখন শ্যামাপ্রসাদ মুখার্জির পার্সোনাকে দেখছি, দিস ওয়াজ ইন 1946, লেট আস রিমেম্বার উনি 1929-এ প্রথম ইউনিভার্সিটি কনস্টিটুয়েন্সি, সেই সময় উনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে ঢোকেন। 1929 টু আমরা 1947-এর কথা বলছি। তার দীর্ঘ 20 বছর তিনি বাংলার শিক্ষা জগৎ, সংস্কৃতি জগৎ এবং পাবলিক লাইফে হি হ্যাড মেড হিজ স্পেস। এবং এদের যাদের যাদের নাম আমি করছি আজকে, ইনক্লুডিং ডক্টর বিধানচন্দ্র রায়, সবাই স্যার আশুতোষের দ্বারা উপকৃত। সবাই স্যার আশুতোষের দ্বারা তাদের জীবন যখন শুরু করেন যে যার নিজের কর্মক্ষেত্রে, স্যার আশুতোষের সেই টাওয়ারিং প্রেজেন্স, অল অফ দেম ওয়ার বেনিফিটেড বাই হিম। তিনি তাদের বেনিফ্যাক্টর হিসেবে তাদেরকে সমর্থন করতেন, তাদেরকে উৎসাহিত করতেন, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধে স্যার আশুতোষ করে গেছিলেন। তো শ্যামাপ্রসাদকে বাংলার রাজনীতিতে, শ্যামাপ্রসাদকে বাংলার ইতিহাসে আইসোলেশনে দেখলে হবে না, ওই একটা ভোট দেখলে হবে না। ওই একটা ভোট ব্যক্তির একটা ভোট ছিল, বাট ইট ওয়াজ শ্যামাপ্রসাদ মুখার্জি। হি ক্যারিড দ্য লেগাসি অফ স্যার আশুতোষ। এই যে আপনি বলছেন ইট ওয়াজ শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা নিয়েও একটা পাল্টা ন্যারেশন খাড়া করা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। সোশ্যাল মিডিয়া তো হোয়াটসঅ্যাপ হিস্ট্রি বেশি আমাদের পড়া উচিত না, উচিত ওই না, WhatsApp, তাও social এখন media তো এড়িয়ে history। চলা যায় না, স্বাভাবিকভাবে। তো বেশ কিছু পারসেপশন ওখান থেকেই তৈরি হয়, ন্যারেশন ওখান থেকেই তৈরি হয়। এবং যে অনেক সোশ্যাল মিডিয়া আবার পাকিস্তান থেকেও চালিত হয় কিন্তু। আচ্ছা, সেখানে যেটা বলা হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এত কিছুই করে থাকেন, পশ্চিমবঙ্গের জন্মের নায়ক যদি তিনিই হয়ে থাকেন, তাহলে প্রথম যে ভোটটা হলো 1952 সালে, পশ্চিমবঙ্গে মাত্র 9টি আসন কেন পেল শ্যামাপ্রসাদের দল, ঠিকই, জনসংঘ, এবং সারা দেশে মাত্র, যখন লোকসভার বিধানসভা একসঙ্গে হলো, লোকসভায় পেল 3টি আসন সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে 2টি, আর বিধানসভার ক্ষেত্রে পেল 9টি আসন। তার থেকে তো অনেক বেশি পেয়েছিল কংগ্রেস, 150খানা আসন পেয়েছিল। বিধানচন্দ্র রায় প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী রাজ্যের হলেন, এবং এমনকি কমিউনিস্ট পার্টিও 28টি আসন পেয়েছিল। মানে যার হাত দিয়ে জন্ম, তিনি হিন্দুদের হিন্দু হোমল্যান্ড দিলেন, সেই হিন্দুরা কেন শ্যামাপ্রসাদকে ভোটে জেতালেন না? দেখুন, হিন্দুরা শ্যামাপ্রসাদকে ভোটে জেতায়নি, এটা সঠিক তথ্য না। মানে যারা এই সব সোশ্যাল মিডিয়াতে পরিবেশন করেন, এক হচ্ছে যে
শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ সেই বাঙালি হিন্দু হোমল্যান্ড গঠন করার যে পুরো ইতিহাস প্রক্রিয়া ছিল, সেখানে বাঙালি হিন্দু তার নিজের রাজনৈতিক অবস্থান বা পরিচয়কে আলাদা রেখে নিজেদের হোমল্যান্ড গঠন করেছিলেন। হোমল্যান্ড গঠিত হলো, হোমল্যান্ড ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো, সেই ইতিহাস, সেই এপিসোড, সেই রাজনীতি অবসান হলো। তারপরে যে যার নিজের রাজনৈতিক পরিচয়, তার নিজস্ব পার্টি, সেই পার্টির প্রোগ্রাম, পার্টির দল, সেই নিয়ে তারা রাজনীতি করলেন। যে যেমনভাবে জিতে এলেন অ্যাসেম্বলিতে, তারা সেইভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঢুকলেন। এ কথাও মনে রাখতে হবে যে জনসংঘ গঠিত হয়েছিল অক্টোবর 21 অক্টোবর 1951 সাল, অর্থাৎ প্রথম সাধারণ নির্বাচন ঘোষিত হওয়ার ঠিক 2 মাস আগে একটি নতুন দল ঘোষণা করে সেই দলকে সর্বভারতীয় স্তরে স্থাপনা করাটা কী ধরনের চ্যালেঞ্জ, এবং যেখানে নেহরু বলছেন আই উইল ক্রাশ জনসংঘ, নেহরুর তো সেই ক্রাশ করে দেওয়ার একটা মেন্টালিটি ছিল, কংগ্রেসের তখনও ছিল, এখনও আমরা দেখছি অশোক গেহলোট বলছেন ইফ ইন্দিরা গান্ধী ওয়াজ দেয়ার শি উড হ্যাভ ব্যান্ড বিজেপি। ওদের একটা ওই ব্যান করা, ক্রাশ করা একটা টেন্ডেন্সি কংগ্রেসের আছে, ছিল, তখনও ছিল। এবং তার উত্তরে শ্যামাপ্রসাদ বলেছিলেন আই উইল ক্রাশ দ্যাট ক্রাশিং মেন্টালিটি। অর্থাৎ গণতন্ত্রে এই যে গুড়িয়ে দেওয়ার মানসিকতাকে আমি গুড়িয়ে দেব, সেই গুড়িয়ে দেওয়ার মানসিকতার কিন্তু কোনো স্থান নেই একটি গণতান্ত্রিক দেশে, সাংবিধানিক দেশে নেই। একথা তিনি বলেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে জনসংঘ গঠিত হলো, সেই দলের কাছে না ছিল রিসোর্সেস, তখন ডেকে ডেকে বলতে হতো যে জনসংঘের টিকিটে তুমি লড়ো। জনসংঘ সব আসনে ক্যান্ডিডেটও দিতে পারেনি, পশ্চিমবঙ্গেও দিতে পারেনি। অর্থের অভাব ছিল, লোকবলের অভাব ছিল, পার্টি সবে 2 মাস হয়েছে, গঠিত হয়েছে, তা সত্ত্বেও যে 9টা আসন পেয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, এটা কিন্তু অকল্পনীয়। এবং হ্যাঁ, ঠিকই জাতীয় স্তরে তারা 3টে আসন পেয়েছিল, কিন্তু সেই যে 52 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর যে জাতীয় দলের তকমা জনসংঘ পেয়েছিল, আজ অবধি কিন্তু ভারতীয় জনতা পার্টি পর্যন্ত আজ অবধি সেই জাতীয় দলের তকমা কিন্তু কোনোদিন বিলুপ্ত হয়নি। শ্যামাপ্রসাদ জাতীয় দল গঠন করেছিলেন, আজ অবধি সেই জাতীয় দল রয়েছে। সিপিআই তো আর জাতীয় দল নয় এখন, বামপন্থীদের অনেকবার জাতীয় কি রিজিয়নাল সেই নিয়ে তাদের অনেক টানাপোড়েন করতে হয়েছে। এবং আজকে একটা প্রদেশের পর প্রদেশ কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্রায় 100টা ইলেকশন রাহুল গান্ধী হেরেছেন। কংগ্রেসের অবস্থা দেখুন, যারা সেই সময় যারা আজকে বলে যে তিনি কেনই হলেন না, তিনি তো জিততে পারলেন না, তাদের নিজেদের অবস্থা দেখুন। কিন্তু যা গঠন করে গেছিলেন, যে ধরনের সংগঠন গঠন করে গেছিলেন, ভিত স্থাপন করে গেছিলেন, আগামী দিনে পরবর্তীকালে দীনদয়াল উপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষের মতন মানুষেরা যে এগিয়ে নিয়ে গেছিলেন, আজ অবধি সেই ইটস স্টিল এ ন্যাশনাল পার্টি। এইভাবে দেখতে হবে পুরো বিষয়টা। কিন্তু আর এই হিন্দু মহাসভা থেকে জনসংঘটা তৈরি করতে হলো কেন? না দেখুন, হিন্দু মহাসভা উনি যখন ভারত স্বাধীন হলো এবং আমাদের নিজস্ব যখন সংবিধান তৈরি হলো, তিনি হিন্দু মহাসভাকে একটি পরামর্শ দিয়েছিলেন যে এবার তো আর আমরাই তো আমাদের সংবিধান তৈরি করেছি এবং স্বাধীন ভারতবর্ষ হয়ে গেছে, এবং স্বাধীন ভারতবর্ষের যে সরকার, সেই সরকার তো সবারই সংরক্ষণ করবে। ঠিক। এবং সেই জন্য তিনি বলেছিলেন গিভ আপ পলিটিক্স টু অনলি ফোকাস অন কালচার। সেটা হিন্দু মহাসভা মানলেন না, তিনি তখন হিন্দু মহাসভা ছেড়ে বেরিয়ে এলেন। কিছুকাল তিনি লিডার উইদাউট পার্টি ছিলেন, কিন্তু তারপর তিনি দেখলেন যে এই যে কংগ্রেসের যে বেহেমত, যেটা এই যে একটা কংগ্রেসের প্রেশার, এবং বিশেষ করে সর্দার প্যাটেলের মৃত্যুর পর কংগ্রেস ওই যে আস্তে আস্তে একটি পারিবারিক দল এবং একটি একেবারে অসহিষ্ণু দলে পরিণত হচ্ছিল, ওনার তখন মনে হয়েছিল যে এর কাউন্টার আমাদের একটি রোডম্যাপ এবং ন্যারেটিভ দিতে হবে, একটা প্রোগ্রাম দিতে হবে। এবং সেই জন্য তিনি জনসংঘ গঠন করলেন। বাঙালি, একেবারে খাঁটি বাঙালি, দক্ষিণ কলকাতার বাঙালি, তিনি একজন জাতীয় নেতা হিসেবে জাতীয় দল গঠন করলেন, জনসংঘ। সেই জন্য যারা বলে যে এই তো বিজেপি, জনসংঘ সব বাইরের এই সব অবাংলা পার্টি, একটা দল দেখাক যে দল বাঙালি গঠন করেছে এবং যে দল সেই গঠন হওয়ার পর 72 বছর ধরে এখনো সেই দল চলছে। আচ্ছা, উনি আরেকটা জিনিস, একটা কাণ্ড ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হ্যাঁ, যা সারা বিশ্বে এরকম নজির বোধহয় নেই।
তো শিক্ষাবিদ হিসাবে কীরকমভাবে দেখেন? দেখুন, অসাধারণ তাহার শিক্ষাবিদ হিসেবে তার যে মানে শ্যামাপ্রসাদ বাবুর যে এই দিকটা, ইজ ডাইমেনশন অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, এটা একটা অসাধারণ এবং বিরল কিন্তু আমাদের দেশের ইতিহাসে। তিনি 33 বছর বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন তার নিজের জোরে কিন্তু, এবং তিনি শিক্ষা জগতের সাথে তার যখন প্রায় ইন হিজ 20s, তিনি তখন থেকেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শিক্ষা জগতের সাথে। তিনি এবং রমাপ্রসাদবাবু সেই বঙ্গবাণী পত্রিকা শুরু করেছিলেন, যেখানে পথের দাবি ধারাবাহিকভাবে শরৎবাবু লিখতেন, এবং সেই পথের দাবি পরবর্তীকালে ধারাবাহিকভাবে লেখা সম্পন্ন হলো, সেটা ছাপিয়েছিলেন উমাপ্রসাদবাবু। পরে সেটা ব্যান হলো, ব্যান হওয়ার আগে সব বিলি হয়ে গেছিল। এর অনেক ইতিহাস আছে, সেই জন্য শ্যামাপ্রসাদকে আবার ওই প্রেক্ষাপটে, বাংলার শিক্ষা জগতের প্রেক্ষাপটে ওইভাবে দেখতে হবে। পরবর্তীকালে তিনি যখন ভাইস চ্যান্সেলর হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতীয় ভাষায় শিক্ষা প্রদান করা, বাংলায় সায়েন্টিফিক টার্মস ডেভেলপ করা, ইসলামী ইতিহাস এবং চর্চার বিভাগ গঠন করা, উইমেন এডুকেশনের ওপর বিশেষ জোর দেওয়া, মিলিটারি ট্রেনিংয়ের ওপর জোর দেওয়া, স্কিল এডুকেশনের ওপর জোর দেওয়া, এই সব দিক যদি আমরা দেখি, এবং অনেক যারা পরবর্তীকালে কিংবদন্তি ইতিহাসবিদ হয়েছেন, যেমন আমি একজনের নাম বলতে পারি, নিহার রঞ্জন রায়, অন্যদিকে বেণীমাধব বড়ুয়া, যিনি সেই বিখ্যাত পালির অধ্যাপক ছিলেন, সবাই তাদের লেখার মাধ্যমে, তাদের বই, তাদের থিসিসে আপনি দেখবেন শ্যামাপ্রসাদ বাবু এক প্রকাণ্ড বটগাছের মতন কিন্তু তাদেরকে সহায়তা, তাদের প্রতি সহানুভূতি উপাচার্য হিসেবে দেখিয়ে গেছেন। এবং সেই জন্য তার সময়, এবং তার আরেকটা দিক হচ্ছে যে তার জীবনের, তার মানে পুরো জীবন, তার সারা জীবনে তিনি কোনোদিন নিজেকে শিক্ষা জগতের থেকে আলাদা করেননি, এবং তিনি রাজনীতিবিদ হয়ে, সক্রিয় রাজনীতিবিদ হয়েও, কেন্দ্রীয় মন্ত্রী হয়েও, জনসংঘের সভাপতি হয়েও তিনি কিন্তু সারা জীবন কনভোকেশন অ্যাড্রেসেস ডেলিভার করে গেছেন। এবং শেষ তার কনভোকেশন অ্যাড্রেস ছিল দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়কে, ডিসেম্বর 1952। তার 6 মাসের মধ্যে তিনি মারা গেলেন কাশ্মীরে। অর্থাৎ শিক্ষা জগতের সাথে, ইনফ্যাক্ট, এবং তিনি উপাচার্য থাকাকালীনই সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ভাষণ তিনি দিতে। 17ই ফেব্রুয়ারি 1937 সালে গুরুদেবকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, গুরুদেব এসেছিলেন, এবং অসাধারণ বক্তৃতা গুরুদেব দিয়েছিলেন। এবং সেখানে ওই বক্তৃতাতে যদি কেউ জিজ্ঞেস করেন যে আশুতোষ এবং শ্যামাপ্রসাদের অ্যাসেসমেন্ট কোনো এক বাংলার মনীষীর মাধ্যমে সে করেছে, আপনি বলুন তো, আমি বলবো তাহলে সেই সমাবর্তন অনুষ্ঠানের ভাষণ, গুরুদেবের সেই ভাষণটা যাতে সবাই পড়ে, সেখানে তিনি পিতা আশুতোষ, পুত্র শ্যামাপ্রসাদ বাংলা ভাষার জন্যে কি করেছেন সেটা গুরুদেব সেইখানে বর্ণনা করেছেন। অসাধারণ। আমি বলি সব ছেড়ে দিই, আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে দিই, জুন 20 ছেড়ে দিই, সব 20শে জুন ছেড়ে দিই, সব ছেড়ে দিই, বাঙালির কৃতজ্ঞ থাকা উচিত শ্যামাপ্রসাদের কাছে এই কারণেই যে তিনি বাংলা, বাঙালি সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ভাষার জন্য যা করেছেন সেই স্বীকৃতিও তাকে দেওয়া উচিত। একটা জিনিস বলুন, ইতিহাস দেখা যাচ্ছে আপনারা যেটা বলছেন যে 1947 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি এরকমভাবে রুখে না দাঁড়াতেন, লড়াই না করতেন, তাহলে গোটা বাংলা হয়তো পাকিস্তানে চলে যেত, হয়তো না, যেতই। এইবারে আমাদের রাজ্যে যে ভোটটা দেখলাম 2026-এ, সেখানেও বিজেপি বারবার বলেছে এইবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবাংলা থাকবে না, পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এই ভোটে জয়টা আপনাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ? এই ভোটের জয় বাঙালি হিন্দুর অস্তিত্ব, পশ্চিমবাংলার অস্তিত্বকে বজায় রেখে দিল। না হলে 47-এ যে ধরনের অবস্থা ছিল অবিভক্ত বাংলায় মুসলিম লীগের শাসনে, ঠিক আমরা সেই ধরনের অবস্থার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম এই পশ্চিমবঙ্গে 2026-এ। এবং এই ভোটে যদি তৃণমূল কংগ্রেস পরাজিত না হতো, এবং আমি এটা দায়িত্ব সহকারে বলছি, কেন বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে হলো, আমি এখানে কোনো আন্তর্জাতিক মন্তব্য করছি না, কিন্তু এটা বাস্তব কথা। এবং চিন্তা হতো যে যেখানে যেভাবে বর্ডার ফেন্সিং করতে বাধা দিচ্ছিল তৃণমূল কংগ্রেস, এর পেছনে একটি অভিসন্ধি ছিল। যেভাবে চিকেন নেকে এখন 120 একর জমি অ্যালট করে দেওয়া হয়েছে বিএসএফকে, যাতে ওই চিকেন নেক শিলিগুড়ি করিডর সেটা যাতে আরও শক্তি, মানে তার একটা সুরক্ষিত আরও বেশি করে হয়, ফর্টিফিকেশন হয়, যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার বাধা দিচ্ছিল,
এবং যেভাবে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির রেশ ধরে বাংলায় যে ধরনের মন্তব্য এবং রাজনীতি তিনি করছিলেন, এটা কিন্তু খুব চিন্তাজনক বিষয়, খুব চিন্তার কারণ হয়ে উঠেছিল। এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এর পেছনে একটি কোনো রকম একটি প্ল্যানিং রয়েছে। এবং বাংলাদেশের ইলেকশন যখন ফেব্রুয়ারি মাসে হলো, যারা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা ওপারে যারা জিতলেন, যে দল জিতলো, সেই দলের মানসিকতা, রাজনৈতিক অবস্থানের সাথে আমরা সবাই ওয়াকিবহল। এবং তাদের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দর্শন হচ্ছে ভারত বিরোধী, এবং ভারত যাতে এক্সিস্ট না করে তারা সেটা চায়, এবং তারা গ্রেটার বাংলাদেশের কথা বলে। তাহলে কি এই তৃণমূল কংগ্রেস জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রত্যেক পদে যে বাধা সৃষ্টি করছিল, তাহলে প্রশ্নটা তখন থেকেই যাচ্ছিল, এখনও থেকে যাচ্ছিল, এখনও প্রশ্নটা থাকছে যে তাহলে তারা কি সেই গ্রেটার বাংলাদেশের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের সাথে তারা সামিল হয়েছিল, এবং তারা কি পশ্চিমবঙ্গকে সেই গ্রেটার বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে চাইছিল? এবং সেই জন্য আমি বলছি যে বাঙালির সামনে, বাঙালি হিন্দুর সামনে একটি অস্তিত্বের সংকট ছিল, ধর্মের সংকট, অস্তিত্বের সংকট, ভবিষ্যতের সংকট। এবং সেই সংকট থেকে আমরা মুক্তি পেলাম, বাঁচলাম 2024-এর এই রেজাল্টের পর। শ্যামাপ্রসাদের বাংলায় পদ্ম ফোটাতে এতটা সময় লেগে গেল কেন? এই কারণে লাগলো, দেখুন, এটা স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় একটি খুব সুন্দর একটি সাক্ষাৎকারে এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যু, এবং বামপন্থীদের বলবো যে আপনারা পড়াশোনা তো এখনও প্রায় করে না, পার্টি ক্লাসেস উঠে গেছে আমার মনে হয়, আমরা পার্টি ক্লাসেস করি এখনও, আমাদের প্রশিক্ষণ মহা অভিযান চলছে। এমনকি এইবারে আমরা বিজেপির দিক থেকে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শুরু হয়েছে। এই যেমন আমি সোমবার দিন বসে, মঙ্গলবার দিন বসে 2-2.5 ঘন্টা আমি নিজে প্রশিক্ষণ করব, এবং তারপর আমরা সার্টিফিকেট প্রত্যেকে পাবো। 10 লক্ষ কার্যকর্তাদের ট্রেনিং আমরা নিয়েছি, উই হ্যাভ টেকেন টার্গেট। এরা তো পার্টি ক্লাসেস করে। এটা কি নেতাদের ট্রেনিং? এটা সর্বস্তর, যারা আমরা কার্যকর্তা, যারা নেতা, সবাই, এবং আরও 10 লক্ষ নেতা কর্মীদের, কার্যকর্তাদের উই উইল ট্রেন আওয়ারসেলভস। মডিউল ডেভেলপ হয়েছে, এদের পার্টি ক্লাসেস উঠে গেছে। এবং পার্টি ক্লাসেস উঠে গেছে বলে হিরেন মুখার্জি, আপনি হিরেন বাবুর কথা বলুন, দে উডন্ট নো হু হিরেন মুখার্জি ওয়াজ, হোয়াট ওয়াজ হিজ কন্ট্রিবিউশন। হিরেন মুখার্জির শ্যামাপ্রসাদ সম্বন্ধে তার পোর্ট্রেট অফ পার্লামেন্টে কি লিখে গেছেন সেটা পড়ুক ওরা। কথাটা হচ্ছে যে প্রণববাবু এই কথাটা বলেছিলেন যে শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যুতে একটা বিশাল ধাক্কা জনসংঘ পেয়েছিল, বিকজ হি ওয়াজ দি অনলি লিডার অফ অল ইন্ডিয়া স্টেচার ইন জনসংঘ, এবং বাংলায় তিনি ছিলেন অবিসংবাদী নেতা। এবং তার মৃত্যুতে হঠাৎ পুরো ধাঁচটা প্রায় কোল্যাপসের দিকে চলে গেছিল, এবং সেখান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে। এবং সেটা স্বাভাবিক, সেই ভয়েডটা যেটা ক্রিয়েট হয়েছিল। এবং সাধন দত্ত পরবর্তীকালে, সাধন গুপ্ত বাই ইলেকশনে জিতলেন সেই দক্ষিণ কলকাতা লোকসভা, কেন জনসংঘ সবটাই এতটাই শকড হয়ে গেছিল। এবং যোগমায়া দেবী তার পরিবারে একেবারে নিষিদ্ধ করে দিয়েছিলেন শ্যামাপ্রসাদের মৃত্যুর পর। তার পরিবারজনরাই আমাকে জানিয়েছেন এই কথা, তাদের সাথে যখনই বসি কথা বলি, তাদের অনেক স্নেহ আমি পেয়েছি, আশীর্বাদও পেয়েছি। যোগমায়া দেবী একেবারে ইনজাংশন দিয়ে দিয়েছিলেন, নিষিদ্ধ করে দিয়েছিলেন যে এই পরিবারে আর কেউ যাবে না রাজনীতির ক্ষেত্রে, কেউ যাবে না, কেউ রাজনীতি করবে না, সক্রিয়ভাবে হোক, নিষ্ক্রিয়ভাবে হোক, যেভাবেই হোক। সেজন্য সেখান থেকে উঠে বেরিয়ে আসতে শ্যামাপ্রসাদের সেই মৃত্যু, তারপর একটা ভয়েড, জনসংঘ সবে গঠিত হয়েছে, 2 বছরও হয়নি, শুধু মুষ্টিমেয় 3 জন, কিন্তু একটা ন্যাশনাল পার্টি। মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? অস্বাভাবিক মৃত্যু, এটা তো একেবারেই অস্বাভাবিক মৃত্যু। 45 দিন তাকে ডিটেনশনে রাখা, তিনি অঘোষিত বিরোধী পক্ষের হেফাজতে মৃত্যু হয়েছিল। হেফাজতে মৃত্যু, তার যখন থ্রম্বোসিস তার যখন অ্যাট্যাক হলো, তাকে হাঁটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া, একটা সাধারণ ওয়ার্ডে শ্রীনগরের স্টেট হসপিটালে রাখা, তাকে হার্ট অ্যাটাকের 24 ঘন্টা পর হাঁটিয়ে হাসপাতালে, হাঁটিয়ে গাড়িতে উঠিয়ে বসিয়ে, একটি ট্যাক্সিতে বসিয়ে, নো স্ট্রেচার, আমি সেই জায়গাটা দেখে এসেছি শ্রীনগরে,
যেখানে রাখা হয়েছিল তা একটা মালির বাংলো মানে একটা মালির কটেজ ছিল, সেটা মালিরা কাজ করতো, রাত্রিরে ওখানে থাকতো। সাপ খোপ একেবারে খুব দুর্গম এলাকায়, দেখে এসেছি আমি জায়গাটা, এখনও রয়েছে জায়গাটা। সেখান থেকে তাকে হাঁটিয়ে নিয়ে নালা পেরিয়ে গাড়িতে উঠতে হয়, এখনও সেখানে সিঁড়ি টিড়ি নেই, নালা পেরিয়ে আমি পুরো হেঁটে এসে দেখেছি এবং এখনও গায়ে কাঁটা দেয়, মানে গলা টলা আটকে যায় দেখে। সেই মানুষটা মানে বাংলার একজন জননেতা, জননায়ক, পশ্চিমবঙ্গের স্রষ্টা, ফর্মার ইউনিয়ন মিনিস্টার, ফার্স্ট ইন্ডাস্ট্রি মিনিস্টার, ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর, সিটিং মেম্বার অফ পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ফাউন্ডার প্রেসিডেন্ট অফ আ ন্যাশনাল পার্টি, তাকে ওইভাবে ট্রিট করা হলো। এটা আপনি কি বলছেন, অস্বাভাবিক মৃত্যু? একদমই। তার এই যে আমরা বলি না যে মানুষ জানে যে তার পারমিট ছিল, তিনি পারমিট ভঙ্গ করে ঢুকেছিলেন ঠিকই, কিন্তু এইখানে আমি আপনার মাধ্যমে আমাদের যারা শ্রোতা তাদেরকে অনুরোধ করব, উমাপ্রসাদ বাবুর ওই শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য ও ডায়েরি যে বইটা, সে বইটা তারা যাতে পড়ে, এবং উমাপ্রসাদ বাবুর মণিমহেশ যে বইটা, তার ওই হিমালয় ভ্রমণ, মণিমহেশ যেটা পরবর্তীকালে সাহিত্য একাডেমি পেয়েছিল, সেখানেও তিনি একটা চ্যাপ্টারে এই বিষয়টার বর্ণনা করছেন। শ্যামাপ্রসাদ বাবু যখন বেরোলেন কলকাতা থেকে, তার শেষ যাত্রা, তিনি এবার কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলেন, দিল্লি হয়ে পাঞ্জাব, আম্বালা, পাঠানকোট এইসব জায়গায় করতে করতে তিনি আম্বালা পেরিয়েছেন, তখন তার কামরায় ডিসি উঠলেন, সেখানকার ডিসি উঠে, ডিসিকে দেখে তিনি বললেন, আচ্ছা ইউ হ্যাভ কাম টু অ্যারেস্ট মি, আসুন আসুন, অ্যারেস্ট করতে এসছেন, আমি রেডি। ডিসি বললেন, না স্যার, আমাদের ইনস্ট্রাকশন এসছে কেন্দ্রীয় সরকার থেকে যে আপনাকে যেতে দেওয়ার ইনস্ট্রাকশন এসছে, ইউ ক্যান এন্টার জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে। তো শ্যামাপ্রসাদ নামলেন, নেবে পাঠানকোটে নেবে, সেখানে জনসভা করলেন, সেইখানেও আমরা একটি প্রকাণ্ড মেমোরিয়াল নির্মাণ করার চেষ্টা করছি। সেই নেবে তিনি জিপে বসে, তার 2-3 সহযোগী যাচ্ছেন, তার যে এসকর্ট ভেহিকল, সেই এসকর্ট ভেহিকলকে খুব আলগোছে আটকে দেওয়া হলো, বলল যে আপনাদের পারমিট লাগবে, পারমিট আসছে, আপনারা একটু অপেক্ষা করুন। শ্যামাপ্রসাদ চলে গেলেন, ঠিক ওই রাবি নদীর মাঝে ওই এখনও সেতু রয়েছে, সেখানে ওই দিকে এসপি কাঠুয়া মানে জম্মু কাশ্মীরের পুলিশের তারা ওয়েট করছে, তিনি তাকে সেখানে আটকালেন, দিয়ে বললেন যে আপনি প্রসিড করতে পারবেন না। উনি তখন বুঝলেন যে হি ওয়াজ ট্র্যাপড অলসো। উনি বললেন, বাট আই ইন্টেন্ড টু প্রসিড টু কাশ্মীর, এবং তাকে তখন তারা অ্যারেস্ট করলো। পেছনে ঘুরে দেখেন যে পাঞ্জাব পুলিশ ইজ দেয়ার, পেছনে ঘুরে দেখেন ওনার এসকর্ট অ্যান্ড এভরিওয়ান, তারা ওই দিকে আটক করে দেওয়া হয়েছে, তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। ওনাকে তখন নিয়ে গেল বন্ধ জিপে করে, ওনাকে 12 ঘন্টা তখন লাগতো, একটা নাইট হল্ট করে 12 ঘন্টা, তারপর শ্রীনগরে নিয়ে গিয়ে রেখে দিল ওখানে 45 ডেজ। এবং তার মাঝে নেহরু গেছিলেন, নেহরু শ্রীনগরে গিয়ে 7 দিন ছুটি কাটালেন, কিন্তু একবারের জন্য শ্যামাপ্রসাদ কেমন আছেন বা শ্যামাপ্রসাদের সাথে গিয়ে দেখা করলেন না। যোগমায়া দেবী সেই চিঠিতে লিখেছিলেন, অথচ নেহরুর মন্ত্রিসভারই মন্ত্রী ছিলেন, নেহরুর মন্ত্রিসভার মন্ত্রী, এবং নেহরুকে শুধু মন্ত্রিসভায় মন্ত্রী বলে নেহরুর সাথে তার পরিচয় ছিল না, 2 দশক 3 দশক ধরে নেহরুর সাথে পরিচয়। এতটা হার্টলেস এই কংগ্রেসিরা ছিল। তারা কংগ্রেসিরা বলে যে আরএসএস নাকি মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, কোনো কোর্ট আজ অবধি প্রুফ করতে পারেনি এই অবান্তর কথাটা যে আরএসএস অ্যাসাসিনেটেড মহাত্মা গান্ধী। কিন্তু আমরা জোর গলায় বলতে পারি, এবং এটা সত্য, ধ্রুব সত্য, কংগ্রেস অ্যাসাসিনেটেড শ্যামাপ্রসাদ মুখার্জি। কেন এনকোয়ারি হলো না? কেন তার পোস্টমর্টম হলো না? যোগমায়া দেবী তো চেয়েছিলেন যে তদন্ত হোক, কিন্তু নেহরু সেটা করেননি। শুধু যোগমায়া দেবী তো মা হিসেবে চেয়েছেন, এবং সেই কথা যোগমায়া দেবী ডক্টর বিসি রায়কে বলছেন, যখন বিধান এলেন, ডক্টর বিসি রায় এলেন, যখন মরদেহ এসে বিসি রায় ওয়েট করছেন, রিসিভ করবে মরদেহ, যোগমায়া দেবী সেই কাঁদতে কাঁদতে বিধান রায়কে বললেন যে বিধান, তুমি থাকতে আমার শ্যামা ভুল চিকিৎসায় কি করে মারা যায়, তুমি থাকতে কি করে মারা যায়, সেই কথা। এবং আপনি ভেবে দেখুন, এই মানুষটি কখন মারা গেল তার টাইম পর্যন্ত তারা ঠিক করে বলেনি, 2:30-র সময় কিংবা 4:30-র সময়,
অর্থাৎ তিনি যখন মারা গেলেন তার পাশে কেউ ছিল না, নোবডি ওয়াজ অ্যালাউড বাই হিজ সাইড। একেবারে অন্ধকারে অজান্তে তিনি মারা গেলেন, তাকে ইনজেকশন দিল, আফটার দ্যাট হি কোল্যাপসড। এবং কারুর মানে আমরা তো বলি যে শেষ মুহূর্ত এসে গেছে, অন্তত পরিবারের লোকেরা পাশে থাকুক, সাধারণত এই হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুতে সরকারি নথিতে কি আছে? সরকারি নথিতে কিছু নেই, বলে যে হার্ট ফেলিয়ার। উনি তো হার্টের পেশেন্ট ছিলেন, হার্ট ফেলিয়ার, মারা গেছেন। এবং ডেথ সার্টিফিকেটও ইস্যু করা হয়নি। এখানে কেওড়াতলাতে তাকে নিয়ে যাওয়ার আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, ওরা ডেথ সার্টিফিকেট ইস্যু করেনি। এবং পেছনের দরজা দিয়ে বডি বার করে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছিল, শ্রীনগর এয়ারপোর্টে, সামনের দরজা দিয়ে না। তো কি হলো আলটিমেটলি? আজকে ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, ধারা 370 ইতিহাস। আজকে কংগ্রেসের এমন অবস্থা, সে মাথা চাড়া দিয়ে আর উঠতে পারছে না। কি হলো আলটিমেটলি? আজকে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের দল তার 125তম জন্মজয়ন্তী বর্ষে তাদের সরকার, আজকে আলটিমেটলি কি হলো? আপনারা কি এবার তদন্ত করবেন? তদন্ত অনেকে বলেছে এই কথা, ইতিহাসে কি আমি এই নিয়ে অনেক গবেষণা পড়াশোনা করেছি। না, আমি গবেষণা বলছি না, গবেষণা যারা ট্রেন্ড রিসার্চার্স তারা করে। অনেক নথিপত্র সরিয়ে দেওয়া হয়েছে, রিলেটেড যে ডকুমেন্টস, অনেক কিছু গায়েব হয়ে গেছে। শ্যামাপ্রসাদের ডায়েরি, ওই যে মৃত্যু রহস্য ডায়েরি উমাপ্রসাদ বাবু, মানে রমাপ্রসাদ বাবু বারবার ফোনে বলছেন যে না, ওনার ডায়েরি ইজ মিসিং। অ্যাটাচি যে ফেরত দিল, শ্যামাপ্রসাদ বাবু একটা ডায়েরি মেনটেন করতেন রেগুলার বেসিসে, এবং সেই ডায়েরি তার বিছানার পাশে হাসপাতালেও তিনি ওই অ্যাটাচি আর ডায়েরি নিয়ে গেছিলেন শ্রীনগরে। এবং হাসপাতালে তাকে যখন অ্যাডমিট করা হলো, হাসপাতালের ওই জেনারেল ওয়ার্ডে ওই ইয়েটাতে মানে খাটে রং করা হয়েছিল, রং ওনার হাতে লেগে গেছিল। ওনার ওই অ্যাটাচির ভেতর সাবান থাকতো, খুব অর্গানাইজ ছিলেন তিনি ওই অ্যাটাচি খুলে সাবানে হাত ধোবেন সেটাও নিয়ে, এবং ওই ডায়েরিটা তার বিছানার পাশে রাখা ছিল। কিন্তু বডি যখন ফেরত পাঠানো হলো, বডির সাথে যা যা ফেরত পাঠানো হয়েছিল ইনক্লুডিং দি অ্যাটাচি, ওই ডায়েরি ওয়াজ নট দেয়ার, দ্য ডায়েরি ওয়াজ মিসিং। তো ডায়েরিতে নিশ্চয়ই কিছু লিখে গেছিলেন। অনেক নথিপত্র, মেডিকেল রিপোর্টস এটসেট্রা হ্যাভ অল বিন, মানে সব একেবারে মিটিয়ে দেওয়া হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। সেই জন্য তদন্ত এখন 72-73 বছর পর করাটাও ইজ অ্যান এক্সট্রিমলি পেইনস্টেকিং অ্যান্ড পেইনফুল, মানে নিয়ার ইম্পসিবল একটা এক্সারসাইজ হবে। মানে আপনি বলছেন পরিস্থিতিটা এমনই, এবং এমন এত কিছু সরিয়ে ফেলা হয়েছে বলে আপনারা দাবি এত বছর ধরে না, ফলে আর কিছু তদন্ত করে উঠে আসবে নতুন করে। এবং সেই জন্য আমি বলছি, আবার উমাপ্রসাদ বাবুর বই, বাঙালির একেবারে মানে ঘরে ঘরে উমাপ্রসাদ বাবুর ওই বই, শ্যামাপ্রসাদের মৃত্যু রহস্য ডায়েরি, ওই বই পৌঁছে যাওয়া উচিত। তিনি যেভাবে লিখেছেন সেখানে, যে অনেকের স্টেটমেন্ট সেখানে দিয়েছেন। আমি সেটা বাংলা, তার একটা ইংরেজি অনুবাদও সেই সময় বেরিয়েছিল। আমরা এই 2020 সালে সেই ইংরেজি অনুবাদ বইটা আবার একটা ভূমিকা লিখে আমি সেটাকে আবার রিপ্রিন্ট করিয়েছিলাম। এই যে যেটা বলছিলেন যে কংগ্রেস তাহলে কি পেলো এত কিছু করে, আপনারা 370 রদ করে দিলেন, তারপর আপনাদের যেটা বড় ইস্যু ছিল রাম মন্দির, সেটা হয়ে গেছে। এবার ইউসিসি, যে অভিন্ন দেওয়ানি বিধি, এইটা পশ্চিমবঙ্গে কতটা দরকার? সারা দেশে দরকার। আপনি যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট দেখেন, সেই সময়কার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেকে এই হানসা মেহতার মতন অনেকে যারা কংগ্রেসই ছিলেন, তারা এই ইউসিসির পক্ষেও বক্তব্য রেখেছিলেন, ইনক্লুডিং বাবা সাহেব ডক্টর আম্বেদকর। এটা দরকার। এখানে ইফ ইট ইজ ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, এবং হিন্দু কোড বিল সেই সময় বেরিয়েছিল 5 দশকে, সেই সময় বেরিয়েছিল, এবং ইফ ইট ইজ ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, তাহলে এই কনস্টিটিউশনের অন্তর্গত সবাই সমান। এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলারা, এবং যার জন্যে ওই ট্রিপল তালাক আইনকে, একেবারে ট্রিপল তালাককে ইল্লিগাল ঘোষিত করা হলো, ইট ওয়াজ এ বিগ রিলিফ ফর দেম। কেন কিছু কুক্ষিগত মৌলানারা, মৌলবিরা, তারা ঠিক করবে কোনটা ঠিক কোনটা বেঠিক? এবং এই যে অভিন্ন, মানে এই সেপারেট যে একটি কোড হবে, সেপারেট এই মানে পুরো তাদের জন্য তাদের আইন কানুন সব আলাদা হবে, তো জিন্নার অবস্থান 37 সাল থেকে জিন্না এই ডিমান্ড তুলেছিল।
তাহলে আমরা কেন জিন্নার ডিমান্ড এখনো স্বাধীন ভারতবর্ষে এখনো আমরা সেই কিছু মানুষ এই জিন্নার ডিমান্ডকে তুলে ধরবে? ভারতের সংবিধান, এই সংবিধানের 78 বছর 80 বছর হতে যাচ্ছে এবং এই সংবিধানে সবার জন্য জায়গা রয়েছে, সবার অধিকার অক্ষুণ্ণ রাখার, সুরক্ষিত রাখার এই সংবিধানের মধ্যে এই শক্তি রয়েছে। আমাদের মানতে হবে সেই জিনিস এবং এই তবে থেকে এই ডিমান্ড রয়েছে। ডিমান্ড রয়েছে, কিন্তু অনেকেই মনে করেন এটার আপনাদের টার্গেট আসলে মুসলিমরা। সেই জন্যই অমিত শাহ বলে কেন একটা ধর্মের মানুষ 4 বার বিয়ে করবে। হ্যাঁ, আপনারা চাইছেন যে হিন্দু ধর্মের যে আইন সেইটাকে অন্য বাকিদের ওপর চাপিয়ে দিতে। না, বলছি সংবিধান তো হিন্দু ধর্মের আইন না, সংবিধান তো বাবা সাহেব আম্বেদকর করেছেন। সেই সময় সব মনীষীরা 4 বছর ধরে সংবিধান এর ওপর চর্চা হয়ে সংবিধান লাগু হয়েছিল। সংবিধান ইজ নট আ রিলিজিয়াস, দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট আ রিলিজিয়াস ডকুমেন্ট। আমি সেই জন্য এই আর্গুমেন্টটা বুঝতে পারছি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে সংবিধানের অন্তর্গত কেন কিছু মানুষ আলাদা থাকবে, বা তারা কেন নিজেদেরকে আলাদা রাখবে, এবং সেই আলাদা রাখার দরুন একটি আলাদা মানসিকতা চিরকালের জন্য কেন তারা পোষণ করবে, এবং একটি দেশের মধ্যে তারা নিজেদেরকে একটা কম হিসেবে কেন দেখবে, এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। এবং বিশেষ করে বামপন্থীরা ইন্ধন যোগায় এইসবের আর্গুমেন্টের পেছনে, তারা ইন্ধন যোগায়। মানে তারা দেখুন, এখান থেকে যখন তাসলিমা নাসরিনকে চলে যেতে হলো, বামপন্থীরা কিছু করতে পারলো না, তাদের আমলে যেতে হলো। জাভেদ আখতার কিছুদিন আগে এখানে এসে তিনি প্রোগ্রাম করতে পারলেন না, চলে যেতে হলো তাকে 6 মাস 1 বছর আগে। কোথায় ছিল তখন বামপন্থীরা? তো আমরা সেই কম মেন্টালিটি কেন রাখতে চাইছি স্বাধীন ভারতবর্ষে? বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মহিলারা খুব, কিন্তু তারা দে আর আন্ডার অলওয়েজ আ লট অফ প্রেশার। তাদেরকে কেন উইমেন এম্পাওয়ারমেন্টের অন্তর্ভুক্ত তারা কেন হবে না? একদমই, কারণ আমাদের এমনিতে হিন্দুদের যেটা আইন, বা যেই আইনটা সবাকলেই মেনে চলেন, যে মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স 18, ছেলেদের ক্ষেত্রে 21। কিন্তু মুসলিম পার্সোনাল ল যেটা রয়েছে সেখানে আরও কমে বিয়ে করা আরো যায়। কমে। কিন্তু আমাদের আইন বলছে যে 18 বছরের কমে বিয়ে করা মানে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, যেটা দণ্ডনীয় অপরাধ। অথচ সেখানে ওটা করা যাচ্ছে। এবং পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে চাইল্ড ম্যারেজ মানে যে ক্যাটাগরিটা সবচেয়ে বেশি এখানে হচ্ছে। মানে রামমোহন বিদ্যাসাগরের মাটিতে এই জিনিস হতে পারে? এটা অ্যাকসেপ্টেবল? আরেকটা জিনিস আপনারা বলেন যে ক্রমশ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, যেটা এবারের ভোটে তার জন্য জেতাটা খুব জরুরি ছিল বিজেপির। এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, বিষয়টা যদি একটু বলেন, কি বলতে চান আপনারা? ডেমোগ্রাফিক চেঞ্জ তো আজকের না, গত 3 দশক 4 দশক ধরে হচ্ছে। এবং আমি এখানে বিশেষ করে মনে করছি টিভি রাজেশ্বর ছিলেন সেই সময় 1989-90 সালে পশ্চিমবাংলার গভর্নর, আইবির ডাইরেক্টর ছিলেন ইন্দিরা গান্ধীর খুব স্নেহধন্য। মানে এইটা নিয়ে কি কোনো তথ্য আছে আপনাদের ডেমোগ্রাফিক চেঞ্জ? মানে ধরুন, এরা বলে গেছে, এরা লিখেছেন, তিনি গভর্নর হিসেবে সেই সময় 1989-90 যেভাবে তিনি সীমান্তবর্তী এলাকাগুলো ট্যুর করতেন, সেখানে মানুষজনের সাথে কথা বলে যেভাবে দেখতেন, যেভাবে দেখেছিলেন, সেখানে পরিষ্কারভাবে যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, এবং সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোর জনবিন্যাস এবং ক্যারেক্টারিস্টিক বদলে যাচ্ছে। প্রফেসর অমলেন্দু দে ইতিহাসবিদ, বামপন্থী ইতিহাসবিদ, তিনি তার প্রসঙ্গ অনুপ্রবেশে পরিষ্কারভাবে লিখছে যে কিভাবে হিন্দুরা বিতাড়িত হচ্ছে বাংলাদেশ থেকে, এবং পশ্চিমবঙ্গেও কিভাবে অনুপ্রবেশ ঘটছে, অবৈধ অনুপ্রবেশ, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর যেটা ছিল, যে অর্থনৈতিক কারণে তারা এখানে ঢুকছে। এবং এই ধরনের অজস্র বছরের পর বছর ফিগার্স, ফ্যাক্টস যারা লিখেছেন, আমাদের প্রাক্তন সেনাধ্যক্ষ অধ্যক্ষ আপনার শঙ্কর রায়চৌধুরী, তিনি যখন ছিলেন রাজ্যসভায়, তিনি তো মানে অল পার্টি কনসেনসাস ক্যান্ডিডেট ছিলেন। তিনি সেখানে বলেছিলেন, তিনি সেখানে এই কথাটা ব্যবহার করেছিলেন, দি বর্ডার অফ ইন্ডিয়া হ্যাজ শিফটেড 20 কিলোমিটার্স ইনসাইড। অর্থাৎ আমাদের ন্যাশনাল বর্ডার, উনি সিম্বলিক বলেছেন যে ইট হ্যাজ শিফটেড 20 কিলোমিটার্স ইনসাইড। যে ধরনের অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ, যারা বামপন্থীরা এনকারেজ করেছে। আপনার মনে আছে যে বুদ্ধবাবু সেই সময় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি সে সময় অবৈধ মাদ্রাসার কথা মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি
প্রকাশ্যে বলেছিলেন এবং চিন্তাজনক পরিস্থিতি বলে তিনি আখ্যা দিয়েছিলেন। তার দল তাকে কম্পেল করেছিল এই স্টেটমেন্ট রিট্র্যাক্ট করতে তার পরের দিন। কেন? ওয়াই? এই মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই দেখেছে তো, এখন মাঝে মাঝে ওই ফুটেজটা ফুটে আছে, আমরা তো টেলিভিশনে লাইভ দেখেছিলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশ, জাল ভোটার লিস্ট নিয়ে পার্লামেন্টে জোর গলায় তারস্বরে চিৎকার করেছিলেন এবং কাগজ ফেলেছিলেন স্পিকারের চেয়ারের উদ্দেশ্যে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের রাজনৈতিক অবস্থান। তো এরা সবাই কিন্তু কমপ্লিসিট ইন দি ডেমোগ্রাফিক চেঞ্জ অফ ওয়েস্ট বেঙ্গল। এরা ভোট ব্যাংকের রাজনীতি করেছে। খগড়াগড়ে যে ব্লাস্ট হয়েছিল, কারা ছিল তারা? জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একটা মডিউল। খগড়াগড়ে সেই হঠাৎ করে সেই কারখানা, ওটা একটা কারখানা ছিল অবৈধ, এই জেএমবি মডিউল, তারা অবৈধভাবে সেখানে কারখানা, অস্ত্র কারখানা চালাচ্ছিল। হঠাৎ করে সেখানে একটা অ্যাক্সিডেন্টালি সেটা ব্লাস্ট হয়। আমি কি এটা বিশ্বাস করব যে সেইখানকার যারা জনপ্রতিনিধিরা বা সেখানকার যারা মানে ইন্টেলিজেন্সের লোকেরা, সেখানকার যারা সিআইডি বা পুলিশের লোকেরা জানতো না এখানে একটা জেএমবি মডিউল চলছে? ডু আই হ্যাভ টু বিলিভ দ্যাট? সেই জন্য এক সংখ্যক স্টেটের আমলারা, এক সংখ্যক স্টেটের পুলিশেরা এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন দলের, দে ওয়ার কমপ্লিসিট ইন দিস। এবং টিভি রাজেশ্বর লিখছেন তার লেখায় 1996 সালে তিনি একটা 3 পার্ট সিরিজ লিখেছিলেন একটি ইংরেজি ন্যাশনাল ডেইলিতে, এবং সেখানে বলছেন যে আমার একটা জিনিস অদ্ভুত লাগতো গভর্নর হিসেবে, আমি যখন সব এই এলাকাগুলো ট্যুর করছি, সে কি লোকাল অফিসিয়ালস হোক, কি পার্টির জনপ্রতিনিধিরা হোক বা পার্টির প্রতিনিধিরা হোক, কেউ কিন্তু ওই অবৈধ অনুপ্রবেশ নিয়ে কোনো রকম কথা বলছেন না, পুরো সাবজেক্টটাকে এড়িয়ে যাচ্ছেন। ওয়াই? এবং টিভি রাজেশ্বর তো আর আরএসএস বিজেপি করতেন না, তিনি একেবারে মানে মার্কা মারা, তার ভেতর থেকে তিনি কংগ্রেসই ছিলেন। আরেকটা জিনিসও বলা হয়, মানে বিজেপি বিরোধীরা ন্যারেশনটা যেটা দেয় যে অমিত শাহ বলেন কেন 4টে বিয়ে হবে, আর 4টে বিজেপি যেটা প্রচার করতে চায়, তারা বলে বিজেপি প্রচার করতে চায় মুসলিমরাই বেশি বিয়ে করে, মুসলিমদেরই বেশি বাচ্চা হয়, তাই মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাই এরকম নানা নিয়ম টিয়ম তারা বার করছে। এবং তারা এর জন্য একটা তথ্য তুলে ধরেন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের, সেখানে দেখা যাচ্ছে যে এইটা যে বিজেপির প্রচার যেটা, সেটা এই সার্ভের তথ্যতে খণ্ডন হয়। কারণ হিন্দুদের যেভাবে একটা টার্ম রয়েছে টোটাল ফার্টিলিটি রেট, মানে একজন মহিলা কতজন সন্তানের জন্ম দেয়, সেইখানে দেখা যাচ্ছে হিন্দুদের ক্ষেত্রে 1992-তে ছিল 2.52, সেটা 2019-এ কমে এসছে 1.6, অর্থাৎ ডিক্লাইন করেছে, কমেছে হচ্ছে 36.50 রেটে। আর মুসলিমদের ক্ষেত্রে 1992-তে যেটা ছিল 4.59, সেটা 2019-এ এসছে 2.03, মানে আরও বেশি হারে কমেছে। তো এই তথ্যটা তুলে ধরে তারা বলতে চায় যে এই যে বিজেপি প্রচার করে যে মুসলিমদের জনসংখ্যা বেশি হারে বাড়ছে, সেটা একেবারেই মিথ্যে, একেবারেই ঠিক নয়। সুতরাং তাদের আসলে এগুলো রাজনৈতিক কৌশল, যার জন্য তারা এইসব ইউসিসি করছে, সব কিছু ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে নিয়ন্ত্রণ করা যায়, যাতে একটা হিন্দু রাষ্ট্র গড়া যায়। এই রকম একটা ন্যারেশন কিন্তু খাড়া করার চেষ্টা হয়। না দেখুন, একটা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র করা হয় বলতে কি, উই আর এ হিন্দু মেজরিটি কান্ট্রি, এবং হিন্দু যতটা সেকুলার এবং অসাম্প্রদায়িক, এটা ভারতবর্ষে সম্ভব কেন? হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ আছে, এবং বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা সেখানে আমরা জানি। এবং বাংলাদেশ গঠন হওয়ার সময়, পূর্ব পাকিস্তান গঠন হওয়ার সময়, পূর্ব বাংলা চিহ্নিত করার সময় হিন্দু জনসংখ্যা কী ছিল, 71-এ কী ছিল, পরবর্তীকালে এখন কোথায় দাঁড়িয়েছে, 7%-এরও আরও কম, সেটা আমরা জানি। সেই জন্যে আমার মনে হয় যে এই হিন্দু রাষ্ট্র এবং সাম্প্রদায়িক এই ডিবেটে তারা না গেলেই ভালো। কেন বামপন্থীরা কোনো দিন বাংলাদেশে যখন এবং পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে, পরবর্তীকালে বাংলাদেশে যখন হিন্দুরা বিতাড়িত, অত্যাচারিত হচ্ছিল, এই বামপন্থীরা মুখে কুলু পেটে থাকতো, কোনো দিন তারা মুখ খোলেনি। 1, 2 হলো যে ধরনের অনুপ্রবেশ ঘটেছে সীমান্তবর্তী, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরলেই বোঝা যাবে যে কিভাবে সেখানে জনবিন্যাস হয়েছে এবং জনবিন্যাসের দরুন কিভাবে সেখানে ডেমোগ্রাফিক সোশ্যাল চেঞ্জেস এসছে। এরা জেনেও সেগুলোকে ঢেকে রাখে।
তৃতীয় হলো যে অনেক এই যে অনুপ্রবেশ হয়, যে জনসংখ্যা বাড়ে, আমরা বলছি জনসংখ্যা বাড়ছে, অনেক ক্ষেত্রে সেটা সেই গ্রাউন্ডে গিয়ে অবস্থান করলে, ঘুরলে, অন দ্য ফিল্ড ভিজিট করলে, সেখানে গিয়ে দেখলে বোঝা যায় যে আজ থেকে 15 বছর আগে একটি বসতি ছিল, সেই বসতির আজকে কি অবস্থা, আজ থেকে 5 বছর আগে বসতির যে একটি কনফিগারেশন ছিল সেটা কি হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নথিভুক্ত হয় না। তো জনসংখ্যা যে কমছে, জনসংখ্যা বাড়ছে, সেটা নথিভুক্ত হচ্ছে না। তারা নিজেদেরকে মানে আপনার চাইল্ড বার্থ হয়েছে সেটাকে রেকর্ড করা হচ্ছে না, সেটাকে বলছেন রেকর্ড করা হচ্ছে না বলেই এই যে ফিগারটা, এই ফিগারটায় এক্স্যাক্ট রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে। যেমন পশ্চিমবঙ্গে দীর্ঘকাল আমরা শুনেছি ক্রাইমস একেবারে খুব কম, এখানে ক্রাইম হচ্ছে খুব কম, এই কারণেই কেন সেগুলো রেকর্ডেড হচ্ছে না। তো যখন রেকর্ড হবে না, কেস রেজিস্টার হচ্ছে না, ন্যাচারালি ক্যালকাটা ইজ আ হেভেন। এই তৃণমূল কংগ্রেসের এরা বলতো যে এখানে ক্রাইম রেট সবচেয়ে কম, উত্তরপ্রদেশ রাজস্থানের থেকে অনেক কম, এখানে কম এই কারণে কেন পুলিশ কমপ্লেন নিত না, এনকারেজ করা হতো না এফআইআর নথিভুক্ত করা বা ডায়েরি করাতে, কোনো রকম এনকারেজ করা হতো না। সেই জন্যে আমার মনে হয় যে এই ভোট ব্যাংকের রাজনীতি লোকে বোঝে, এবং বামপন্থীরা দীর্ঘ 34 বছর, তৃণমূল কংগ্রেস 15 বছর মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছে, কতটা তাদেরকে ডেভেলপ করেছে, তাদেরকে মেন স্ট্রিমে আনা, তাদেরকে এম্পাওয়ার করা, এই কথাটা তারা বলুক, তাদের নিজেদের রেকর্ড তারা দেখাক। শুধু 5,000 কোটি টাকা আমি বরাদ্দ করে দিলাম মাদ্রাসা শিক্ষার জন্যে ব্যাস, এবং আমি সেই ভোটের জন্যে আমি তাদের ত্রাতা হিসেবে নিজেদের প্রজেক্ট করলাম, কিন্তু তাদের অ্যাকচুয়াল কন্ডিশন কি অন দ্য গ্রাউন্ড সেটা আমি কোনো চেষ্টাই করলাম না সেগুলোকে এভ্যালুয়েট করার এবং তাদেরকে সেগুলোকে কাউন্টার করা বা সলিউশন বার করা। এবং এই যে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, টাকাটা দিনের পর দিন যেত কোথায়, কার খাতে, কাদের খাতে, কাদের এম্পাওয়ার করা হতো এগুলো স্পেন্ড করার জন্যে, কাদের জন্যে, এরও হিসেব চাওয়া উচিত, হোয়াইট পেপার ইস্যু করা উচিত কোনো না কোনো দিন। সিএম যেটা বলেছেন যে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, কনভার্সন, এগুলো রুখতে কড়া আইন অবশ্যই দরকার। কেরালায় নার্কো জিহাদ হয়, দীর্ঘদিন আমরা যখন ল্যান্ড জিহাদ, লাভ জিহাদের কথা বলতাম, ইউপিতে ল্যান্ড জিহাদ হয়, আমরা যখন কেরালায় দীর্ঘদিন ধরে লাভ জিহাদের কথা বলতাম, চার্চ তখন মানত না কথাটা। এখন চার্চের বিশিষ্ট মাথা যারা, তারা মানছে যে কেরালার কলেজে কলেজে নার্কো জিহাদ হচ্ছে, উইমেন কলেজকে টার্গেট করা হচ্ছে, সেখানে নার্কোটিক্স ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে সেই নার্কোটিক্সের আড়ে, নার্কোটিক্সের মানে আড়ালে কনভার্সন হচ্ছে। চার্চের জন্য ইট ইজ আ মেজর প্রবলেম, দে দেমসেলভস আর অ্যাকসেপ্টিং ইট। পশ্চিমবঙ্গেও একই জিনিস হচ্ছে। আইন হবে, আইন যখন হয়, আইন কোনো ধরনের ডিসক্রিমিনেশন করে না। এতদিন এই পশ্চিমবঙ্গে ডিসক্রিমিনেটেড ল এনফোর্সমেন্ট হতো, এখন সেই যুগ চলে গেছে, এখন ল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান, এবং সেই জন্য যখন আইন আসবে, আইন এককভাবে সবার ওপর লাগু হবে, যেখানে যখন দরকার, যেভাবে দরকার। অনেকে বলেন বিজেপি যখন জেতে ভোটে, শুধু কোনো একটা ভোটে জেতে না, তারা মানুষের মন জয়েরও চেষ্টা করে, মানে মানুষের মনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে। সরকারের মতো কাজ করে, এবং বিজেপি তাদের যে মতাদর্শ সেটা তার মাথায় ঢোকানোর চেষ্টা করে। তাই যদি হয়ে থাকে, তাহলে কি আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ এখনও বামপন্থীরা, সিপিএম? কারণ তাদের একটা পাল্টা মতাদর্শ রয়েছে, সেটা কেউ মানুক বা না মানুক বা যাই হোক, আপনাদের যেমন একটা মতাদর্শ রয়েছে, তার একটা পাল্টা মতাদর্শ রয়েছে। সেক্ষেত্রে কি তৃণমূলের থেকে আপনাদের এখন সিপিএমটাই এখনও, তারা যতই সংখ্যায় কম হোক, চ্যালেঞ্জ কার্ড কোনটা বেশি, সিপিএম না তৃণমূল? দেখুন, চ্যালেঞ্জ কোনোটাই না। বামপন্থীরা একটা স্ট্রাকচার্ড পার্টি ছিল, কিন্তু তারা যে ধরনের মতাদর্শ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, 34 বছর পর বোঝা গেল যে সেই মতাদর্শ এবং চেষ্টা করার যে প্রক্রিয়াটা স্টুড অন ভেরি ফ্লিমজি ফাউন্ডেশন, এবং সেই জন্য গত 15 বছর সারা দেশে এবং এই পশ্চিমবঙ্গে, এবারে কেরালাতে, তারা আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের কোনো মতাদর্শ ছিলই না, এবং যার জন্যে তারা যখন কোল্যাপস করলো, এমনভাবে কোল্যাপস করলো, মানুষ তাদেরকে পরিত্যাগ করলো, মানুষ তাদের রিজেক্ট করলো, মানুষ তাদের একেবারে বিপরীতে গিয়ে
সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করলো। এবং সেই জন্যে আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের যেটা সবসময় মোদিজি মনে করান, আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ওন পারফরমেন্স। আমরা পারফর্ম করব, মানুষকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পালন করা, একেবারে সঠিকভাবে টাইম বাউন্ড ওয়েতে, অ্যাকাউন্টেবল ওয়েতে সেই প্রতিশ্রুতি পালন করা, মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা, এবং বিজেপির যে মতাদর্শ, দ্য ওয়ার্ল্ড ভিউ, ভারতীয় জনতা পার্টির যে ওয়ার্ল্ড ভিউ, এবং যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বিকশিত ভারতের কথা বলছেন, সশক্ত ভারত, সমৃদ্ধ ভারতের কথা বলছেন, এই মতাদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা ঢুকিয়ে দিই না, আমরা মানুষের মাথায় ড্রিলিং করে ঢোকানোর চেষ্টা করি না, আমরা পরিবেশন করি। মানুষ নিক, মানুষ নিয়েছে বলে অভূতপূর্বভাবে বিজেপিকে জিতিয়েছে। মানে বলা হতো না যে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন বিজেপিকে অ্যাকসেপ্ট করবে। অ্যালার্জি রয়েছে একটা। হ্যাঁ, অ্যালার্জি রয়েছে। কোথায় অ্যালার্জি? একেবারে লুফে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, আশীর্বাদ করেছে, সমর্থন করেছে, এবং আজকে সারা পশ্চিমবঙ্গে একটি খোলা। কিন্তু এটা তো মানবেন, বাতাবরণ। বিজেপিকে যেমন ভোট দিয়েছে, সেটা বিজেপিকে ভোট দেওয়ার থেকেও বেশি যেন তৃণমূলকে রিজেকশন। দ্যাট ইজ আ ওয়ে অফ লুকিং অ্যাট ইট, দ্যাট ইজ আ ওয়ে অফ লুকিং অ্যাট ইট। শুধু তো আপনি তো মোদিজি, এই যে মোদিজির যে পুরো ক্যাম্পেইন, তিনি যে বছরের পর বছর বাংলার মানুষের সাথে লেগে থেকেছেন, তিনি যে ক্যাম্পেইন করলেন, এটা তো হতে পারে না যে ইট ওয়াজ জাস্ট এ নেগেটিভ ক্যাম্পেইন। মানুষ দেখেছেন তাকে। আস্থা ইট ক্যান বি মানে তখন বলা যেত যে হ্যাঁ, ওরা তৃণমূলকে রিজেক্ট করেছে বলে বিজেপিকে নিয়েছে। যদি নরেন্দ্র মোদীর মতন কোনো ব্যক্তিত্ব থাকতো না, মোদিজিকে তারা দেখেছে, তিনি সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন এসে মানুষের সামনে একটি রোডম্যাপ রেখেছে, একটি প্রোগ্রাম রেখেছে, এবং সারা দেশে উনি কি কাজ করছেন সেটাও দেখতে পাচ্ছে। তিনি গত বছর দুর্গাপুরে সেপ্টেম্বরে যখন গিয়ে বলেছিলেন যে আমি আগামী 50 বছর আগে যে অবস্থান ছিল পশ্চিম বাংলার, শিল্পের দিক থেকে, শিক্ষার দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, আমি সেই পশ্চিমবঙ্গকে আবার ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাইছি। তো পিপল হ্যাড অ্যান অল্টারনেটিভ। তাদের সামনে একটা অল্টারনেটিভ ছিল প্রেজেন্টেড বাই নরেন্দ্র মোদী। তাদের সামনে একটা অল্টারনেট রোড ম্যাপ ছিল, একটা ভিশন ছিল, তারা সেটা অ্যাকসেপ্ট করেছে। তৃণমূল কংগ্রেস কোনো রকম রোড ম্যাপ, ভিশন কিচ্ছু দিতে পারেনি, খালি ডিজে 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 করেছে। মানুষ নেয়নি, কান ঝালাপালা হয়ে গেছে। বিজেপির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমি দেখেছি, তা আপনাদের কোনো শাখা নেই। মানে ভারতীয় মজদুর সংঘ বলুন, এবিভিপি বলুন, সবই আরএসএসের সঙ্গে। বিজেপির যে শ্রমিক সংগঠন, বিজেপির ছাত্র সংগঠন, এরকম কোনো নেই কেন? আগাগোড়া প্রথম থেকেই তাই হয়েছিল। বা বিএমএস গঠন হয়েছিল কত দশক আগে। জনসংঘেরও কোনো আলাদা ওই ধরনের ছিল না, সেই প্যাটার্নই চলে এসছে। জনসংঘেরও কোনো আলাদা ছাত্র সংগঠন ছিল না, ইট ওয়াজ যুবদের সংগঠন ছিল। সেই পদ্ধতি চলে এসছে। কেন আমাদের যেটা মনে হয় সেটা সবসময় হচ্ছে যে এটা পলিটিক্যাল ওয়ার্ক ইজ আওয়ার কোর ওয়ার্ক, এবং সেইখানেই আমাদের ফোকাস করা উচিত। এবং পাওয়ার ইজ এ মিনস যাতে আমরা মানুষের কাজ করতে পারি এবং আরও সশক্ত ভারত নির্মাণ করতে পারি। এবং আমাদের কাজ করার যে পরিধি এবং জায়গাটা হচ্ছে ক্ষমতায় আসার ফোকাস, এবং ক্ষমতায় আসার জন্যে যা করণীয়, এবং ক্ষমতায় আসার কারণটা হচ্ছে যাতে আমরা একটি ট্রান্সফরমেটিভ গভর্নেন্স এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে পারি। সেই জন্য সেখানে ক্ল্যারিটি আছে। আর দেখছেন তো এই যে তৃণমূল ছাত্র পরিষদ সব কলেজ টলেজে কী ধরনের অফিস চালাচ্ছে, সেই অফিসের মধ্যে কী ধরনের সরঞ্জাম দেখছেন। তৃণমূল আইএনটিটিটিউসি, সেই আইএনটিটিউসির নামে তোলা হতো, একেবারে মানে প্রান্তিক স্তরের মানুষকে ব্যতিব্যস্ত করা হতো, বিরক্ত করা হতো। দেখলেন তো আপনারা। এবং বামপন্থীরা আন্দোলন, শ্রমিক আন্দোলনের নামে একেবারে একটার পর একটা এখানে সব ফ্যাক্টরির লাটে উঠিয়ে দিয়েছিল, কনফ্রন্টেশন করে ক্লাস ওয়ারের নামে একেবারে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল এখানে। ওই সব করে কি লাভ? আলটিমেটলি মানুষের ক্ষতি হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে।